আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই বিশেষ লাইভ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তথা শাখা কর্মকর্তা পোস্টের পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের ৩ জন অতিথি। আমরা খুব শীঘ্রই আমাদের ৩ জন অতিথিকে আমাদের স্ক্রিনে দেখতে পারবো ইনশাআল্লাহ। তবে আমি প্রথমত আমাদের দর্শকদের যারা অডিয়েন্স আছে তাদের যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আমাদের সাথে ৩ জনই যুক্ত হয়েছে। আপনারা খুব শীঘ্রই তাদেরকে স্ক্রিনে দেখতে পারবেন। প্রথমেই আমাদের সাথে যুক্ত হলেন আজকে আমাদের পলাশ খান শ্রদ্ধেয় বড় ভাই। এখন আমাদের সাথে যুক্ত হবেন শ্রদ্ধেয় বড় ভাই মাইদুল ইসলাম ভাই। সেই সাথে যুক্ত হচ্ছেন আমার ছোট ভাই সাবেক রুমমেট নূর নবী। তো আপনাদের সবাইকে স্বাগতম ভাই। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম শুরু করলাম এই বলে। আমি একটু প্রথম দিকে আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি। আপনারাও বিভিন্ন জায়গায় লাইভটা একটু শেয়ার করে দিতে পারেন। একটু অডিয়েন্স যুক্ত হোক। ইফতিকার, আমাকে কি শোনা যায়? হ্যালো ভাই আপনাকে শোনা যাচ্ছে। আমি একটু এই আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি বিভিন্ন জায়গায় আর কি শেয়ার করছি যাতে আমাদের অডিয়েন্সরা আমাদের সাথে যুক্ত হতে পারে। এজন্যে একটু আচ্ছা, ক্ষমা ঠিক চেয়ে আছে, নিচ্ছি। তুমি আমি শেয়ার একটু করো। আমি ওই পলাশ খান ভাইয়ের জি সঙ্গে একটু আপনাদের পরিচিত হই। সবাইকে ভাইয়ের সঙ্গে আমার পরিচয় নাই তো। জি ভাইয়ের আসসালামু সাথে একটু আলাইকুম। পরিচিত হন। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুরে। শরীয়তপুরে। আপনি ডিপ্লোমা কত সালে পাস করতেন? আমি 2012-তে বের হয়েছি ঢাকা পলিটেকনিক থেকে। আমাদের অনেক মোস্ট সিনিয়র ভাই আপনি। আমি শরীয়তপুরে জন্ম হলেও ঢাকাতেই মানে শরীয়তপুরে নিজ জেলা হলেও ঢাকাতেই জন্ম, ওখানেই বড় হয়েছি। আর আমার স্কুল ছিল হচ্ছে রাজধানী হাই স্কুল, সংসদের অপোজিটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে জব করেছি এলজিডির প্রজেক্টে ছিলাম। তার আগে আপনার ইয়াতে ছিলাম, রিয়েল এস্টেটে ছিলাম। শেষ বয়সে এসে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিক রাখছে এইখানে, যেভাবে হোক এখানে আসবেন, আল্লাহ লিখে রাখছে এই কারণে আসা আর কি আপনার এইখানে। তো ভাই আপনার পোস্টিং কোথায়? আমি এখন আছি পটুয়াখালী। পটুয়াখালী। ও আচ্ছা। আপনার পোস্টিং? ভাই আমি এখন তো আরএসডি তে শিফট করছি। আমি ইয়াতেই আছি, কুড়িগ্রামে আছি। আমার নিজ জেলাতে কুড়িগ্রামেই আছি। ও, কুড়িগ্রামে। ভালো, যাক, আমাদের তো আর যাওয়ার সুযোগ নাই।
আমরা পানি উন্নয়ন বোর্ডেই থাকি। এখন এটা হচ্ছে পুরোটা রিজেক্টের ব্যাপার ভাই। সেটাই না, আমার পছন্দ ছিল পানি উন্নয়ন বোর্ড, আমি ওইভাবেই স্টাডি করছি যে পানি উন্নয়ন বোর্ডে ইফতেখার ভাই আসলে জানে, তার সাথে আমার দেখা হয়েছিল একটা পরীক্ষার কেন্দ্রে, সেই সুবাদে পরিচয়। আর ইফতিকার হচ্ছে আমার ইনস্টিটিউটের ছোট ভাই, তো ভাইয়া আমি আপনাদের ওর সাথে সঙ্গে আগে যুক্ত থেকে। হলাম পুনরায়। আচ্ছা, এখানে আর কি একটু নেটওয়ার্ক, সবারই মনে হয় নেটওয়ার্কের সমস্যা বোঝা যাচ্ছে। নূর নবী মাঝে একটু আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার নূর নবী আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আপনারাও আপনাদের পরিচিতদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এখন আমরা মূল অনুষ্ঠানে ফিরবো। আশা করি যেহেতু আমাদের পলাশ খান ভাই আমাদের মোস্ট সিনিয়র ভাই, পলাশ খান ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, আমরা বিএডিসি পরীক্ষা একসাথে দিয়েছিলাম ঢাকাতে। তো সেখানে প্রথম পরিচয়, ভাইয়ের নিশ্চয়ই মনে আছে। তারপর হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেই ভাইয়ের সাথে আর কি পরিচয়। আর বাকি দুইজন আমাদের সাথে আজকে যেই দুইজন অতিথি রয়েছে, শ্রদ্ধেয় বড় ভাই মাইদুল ইসলাম ভাই, ভাইয়ের সাথে আর কি আমার পলিটেকনিক, একই পলিটেকনিকে আমরা। আর ইফতিকার আমাদের এখানে কারেন্ট চলে গেছে ভাইয়া, তাহলে অডিওতেই কথা বলি। হ্যাঁ, হ্যালো, ইফতিকার কি খবর? নেটের প্রবলেম মেবি। নুরুন নবী ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি মনে হয় ডালিয়াতে আসছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ডালিয়াতে গিয়েছিলাম। আচ্ছা। আপনি কি আমি ডালিয়াতে আছেন? আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি মানে আন্তরিকভাবে দুঃখিত যে এক্সিলেন্স স্যারকে মানে ঢাকা যাবে, তো এই জন্য আমি সৈয়দপুর অবস্থান করতেছি এবং গাড়ির ভেতরেই বসে আছি আমি এখনো। আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই আমি একটু এই নেটওয়ার্কটি চেক করে নিলাম। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি মাঝে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তো আমরা এখন আমাদের মূল আলোচনা শুরু করব। তার আগে আমি আমাদের সম্মানিত তিনজন অতিথি তাদেরকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আহ, আহ, বিস্তারিত জানিয়ে দেই। আজকের অনুষ্ঠানে মূলত আমরা আপনাদের পুরো অনুষ্ঠানের মাঝে আমরা আপনাদের জব প্রিপারেশনের এই জার্নি, আপনাদের এই সফলতার কিছু গল্প এই পুরো অনুষ্ঠান মিলে শুনবো ইনশাআল্লাহ। সেই সাথে নতুন যারা এই নিয়োগে যারা উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা গ্রুপে যারা পরীক্ষা দিবে সামনের লিখিত পরীক্ষায়, সেই সম্পর্কে আমাদের সম্মানিত যারা দর্শক রয়েছে তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা মূল আলোচনায় ফিরি। আহ, মাইদুল ভাই 2021 সালের পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নিয়োগপ্রাপ্ত হয়েছিল। বর্তমানে যদিও তিনি পানি উন্নয়ন বোর্ডের শ্রীপদ ভাই, কর্মকর্তা অনেক নন, সাউন্ড হচ্ছে, তবে অনেক সাউন্ড হচ্ছে। এটা ভাই আচ্ছা, এখন নয়েজ কি হচ্ছে অনেক বেশি। এটা? আচ্ছা আচ্ছা, অন্য কোথাও থেকে হয়তো নয়েজ আসছে। হ্যাঁ, অন্য কোথাও থেকে আসতেছিল। যাই হোক, আমি যখন মানে যার কথা বলার সময় হবে আপনাদের তার হয়ে গেছে? সেই ক্ষেত্রে তারটা আনমিউট করে দিব, অন্যান্য ইয়া থেকে সাউন্ড আসছিল। তো যাই হোক, এখন যেটা মূল আলোচনায় ফিরি। তো আজকের প্রোগ্রামে মূলত আমরা এক এক করে আমাদের সম্মানিত তিনজন দর্শকের আহ তাদের প্যাকেট আর পানি সফলতার এই জার্নিটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রথমতই আমরা মাইদুল ভাইয়ের কাছে, আহ মাইদুল ভাই প্রথমে আমাদেরকে তার এই সরকারি চাকরির সফলতা জার্নিটা আপনি একটু সংক্ষেপে আমাদেরকে শোনাবেন। এর মাঝেই আমরা আবার আমাদের দর্শকদের
বিভিন্ন প্রশ্নোত্তর নেব ইনশাআল্লাহ। ভাই সংক্ষেপে আপনি আপনার এই চাকরির প্রিপারেশনের জার্নিটা আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ইফতেখার আমাকে আজকের এই একটা লাইভ সেশন করার জন্য। পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা যেহেতু সামনে, তো আমি মনে করি যে বর্তমানে যারা পরীক্ষার্থী আছে বা যারা নতুন আসবে তাদের জন্য আশা করি এই লাইভটা অনেক উপকারে আসবে। যেহেতু আমাদের পলাশ খান ভাই আছে, নুর নবী আছে, ইফতেখার তুমি আছো, তো সবাই দিক নির্দেশনা আশা করি সবার কাজে লাগবে। তো আমার জব জার্নিটা আসলে 2019 সালে মূলত শুরু ওইখান থেকে। আমি যদিও 2017 সালে ডিপ্লোমা কমপ্লিট করি, 2019 সালের ফেব্রুয়ারি মাসের 6 ফেব্রুয়ারি আর কি আমি গাজীপুরে জবের উদ্দেশ্যে গাজীপুরে প্রথম আসা। তারপর আমি প্রথম সার্কুলার পেয়েছিলাম ডিফারেন্ট মিনিস্ট্রি এবং এলজিডি তে। তো এলজিডি তে ব্যর্থ। তারপরে ওয়াটার বোর্ডে যদিও বা ডিফারেন্ট মিনিস্ট্রিতে আগে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ওয়াটার বোর্ডে পরে রেজাল্ট আগে হয় আর কি। রেজাল্ট আগে হওয়ার পর 2021 সালে 26শে সেপ্টেম্বর আমি কুড়িগ্রাম রংপুর পানি উন্নয়ন বোর্ডের হেডকোয়ার্টারে জয়েন করি। তারপর ডিফেন্স মিনিস্ট্রিতে আমার আসা। ডিফেন্স মিনিস্ট্রিতে আমি 1 নভেম্বর 2022-এ জয়েন করি রোডস এন্ড হাইওয়েতে। তো মূলত এই জবের জার্নির পিছনে অনেক পরিশ্রম আছে আর কি। পরিশ্রম ছাড়া তো কোনো কিছু আসলে সহজে হয় না। যদিও বা আমি পলিটেকনিক লাইফে অত ভালো স্টুডেন্ট ছিলাম না, তারপরেও যখন একটু বুঝলাম যে না, পড়াশোনা করা উচিত, সবাই আগায় যাচ্ছে, আমাদের অনেক ফ্রেন্ডরা ডুয়েটে চান্স পাইলো, তো নিজের কেরিয়ারের দিকে একটু ফোকাস দেওয়া, একটু চেষ্টা করা, আল্লাহর রহমত, সবাইরে দেওয়া, যার ফলশ্রুতিতে আজকে এই জব আর কি। তো এতটুকুই আমি বলবো আর কি জবের, যেহেতু সংক্ষেপে তুমি বলতে বললা, এতটুকুই বলবো। এই আর কি। জি ভাইয়া ধন্যবাদ। আমাদের প্রথম পর্যায়ের আলোচনা এতটুকুই ছিল। এটা আমাদের সবারই একটা আগ্রহ ছিল, নির্দ্বিধায় সবাই সফল মানুষদের সফলতার গল্পের জার্নি একটু সংক্ষেপে শুনতে চাইবে। তো আমি এখন শ্রদ্ধেয় বড় ভাই পলাশ খান ভাইয়ের তার জার্নি সম্পর্কে জানতে চাই। ভাইকে আমি মূলত বিএডিসির পরীক্ষা দেয়া থেকে আমি ভাইয়ের সাথে পরিচয়। তো তখন ভাই আর কি ভাইয়ের তখনও পড়াশোনার দিক দিয়ে একটু পিছিয়ে ছিলেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ভাই আমরা জানি যে ভাইয়ের বয়সের শেষের দিকে মূলত ভাই জব প্রিপারেশন নেওয়া শুরু করে স্ট্রংলি। তার আগে ভাই এলজিইডির প্রকল্পে কর্মরত ছিল। তো ভাইয়ের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন, চাকরির পাশাপাশি যে ভাই একটা চাকরি পেয়েছে, এটা কিন্তু বর্তমান চাকরির বাজার অনেক প্রতিযোগিতাপূর্ণ আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে ভাইয়ের এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমাদের সবার অনেক কাজে দিবে। তো ভাই সংক্ষেপে আপনি যদি আপনার চাকরির এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমি ঢাকা পলিটেকনিক থেকে 2012 সালে পাশ করি। তারপরে আমি 2013 সালে কৃষিবিদ গ্রুপ নামে একটা রিয়েল এস্টেট কোম্পানি যোগদান করি। ওখানে থেকে তারপরে 2018 সালে ওখান থেকে আমি চলে যাই হচ্ছে এলজিডির প্রজেক্টে। আমার এক চাচা আমাকে ওখানে মানে কাজ করে, ওখানে মানে যাওয়ার জন্য। তো ওখানে যাই। ওখানে গিয়ে তারপরে ওখানে মানে যে পরিবেশ ছিল, আসলে আমি তো আগের চাকরি করেছি, এক্সপিরিয়েন্সও ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম যে যারা জিওবি আছে, মানে সরকারি কর্মকর্তা যারা আছেন, এরা প্রজেক্টের লোক, একটা কুকুরের যদি দাম থাকে একটা প্রজেক্টের লোকের দাম নেই, ওইটুকু দাম নেই। তো ফার্স্টের দিকে আমি ভাবছিলাম ট্রাই করব। ওখানে যাওয়ার পরে যখন দেখলাম যে এই অবস্থা, ট্রাই করব সরকারি চাকরির জন্য। তো তারপরে মানে কিছুদিন যাওয়ার পরে করোনা শুরু হয়ে গেল। আমি এলজিডি ডিফারেন্ট মিনিস্ট্রি, তারপরে এইচইডি, এগুলোতে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে তখন প্রিপারেশন তেমন একটা ভালো ছিল না। তো পরীক্ষার আগ মুহূর্তে একটু একটু পড়তাম, পরে পরে কিছু পরীক্ষা দিতাম, এরকম হলো। তো যখন করোনা শেষ হলো তখন দেখলাম যে একটা হাইপ শুরু হয়ে গেল যে সরকারি চাকরি পেতে হবে। তখন আমার মধ্যে এটা কাজ করলো যে যেভাবে হোক, আমার যত কষ্টই হোক, আমার একটা সরকারি চাকরি পেতেই হবে যদি আল্লাহ রিজিকে রাখে। তো তারপরে আমি 2021-এর মাঝামাঝি সময়ে আমি ভালোভাবেই স্টাডি শুরু করলাম।
তো প্রথম অবস্থায় যে আমাকে কেউ দেখাই দিবে, আমি গাজীপুরেও ছিলাম না, আর লেখাপড়া থেকে অনেক দূরে ছিলাম। তো তারপরে আমি ওখানে থেকে, তো আমি কিছু ভিডিও দেখতাম, অনলাইনে কিছু ভিডিও ছিল, এগুলা দেখতাম, এগুলা দেখে বই দেখে সলভ করার চেষ্টা করতাম। এভাবে করে করে আমি ইফতেখার ভাইয়ের সাথে দেখা হলো বিএডিসি তে। তখন কিন্তু প্রিপারেশন না এতটা ভালো ছিল না, তারপরে আমি মোটামুটি ভালোভাবে একটা প্রিপারেশন নেই কাজের মধ্যেও। যখন আমি সাইটে যেতাম, একটু বড় হচ্ছে কথাগুলো, সাইটে যেতাম আর কি, ওইভাবে স্টাডি করতাম, ছবি তুলে নিয়ে যেতাম, আর ভালোভাবেই সন্ধ্যা থেকে স্টাডি করতাম। তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ হলো পানি উন্নয়ন বোর্ডে। এর আগে আমি 9টার মতো পরীক্ষা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার জার্নিটা। ধন্যবাদ ভাইয়া। তবে আনফরচুনেটলি কথাগুলো একটু নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে বারবার আটকে আটকে যাচ্ছিল। আমরা একটু কথাগুলা বারবার আটকে আটকে যাচ্ছিল। যাই হোক, মোটামুটি যা বুঝতে পারলাম। আর ভাইয়ের জার্নিটা পরবর্তী শেষের দিকে ভাইয়ের সাথে অনেকটা সময় আমার কথা হয়েছিল, ভাইয়ের জার্নি সম্পর্কে আমার অবগত আছি। আর এখন আমি যুক্ত হব আমার ছোট ভাই, আমার সাবেক রুমমেট নূর নবীর কাছে। নূর নবী পানি উন্নয়ন বোর্ড 2022 সালের সার্কুলারে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো তার আগে আমি একটু মজার ঘটনা বলে নেই। নূর নবীর যেদিন রেজাল্ট দেয়, যেহেতু রুমমেট ছিলাম, নূর নবীর জবটা আসলে অনেক দরকার ছিল। আর আমার ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা নূর নবীকে করতে দেখেছি। সবাই সবসময় বলতো যে নূর নবী সবসময় আঠার মতো পড়ার টেবিলের সাথে লেগে থাকে। আর নূর নবী একজন টিচার হিসেবে যথেষ্ট, মানে আমি তার কাছে আমার ডিপার্টমেন্টের বিভিন্ন যখন সমস্যা হতো তার কাছে দেখাই নিতাম। এই ক্ষেত্রে নূর নবীর কাছে অনেক হেল্প পেয়েছি। তো যাই হোক, আমরা এখন নূর নবীর কাছে চলে যাব। তার আগে একটু দর্শকদের কয়েকজনের কমেন্টের রিপ্লাই দেই। প্রিন্স অন্তর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই লিখেছেন, ভাই এক্সাম কখন হবে? আহ, ভাই এক্সাম সম্পর্কে আপনাদের মানে আইডিয়া কি? এক্সাম কবে হতে পারে ভাই? আমাদের সম্মানিত দুই দর্শক পলাশ খান ভাই আর নূর নবী, আপনারা হয়তো এই সম্পর্কে আমাদের ভালো তথ্য দিতে পারবেন, এক্সাম কবে হতে পারে। আমরা শুনেছিলাম যে ঈদের পরে, কোরবানির ঈদের পরে এক্সাম নেওয়ার কথা আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ডেট কবে বা কবে হতে পারে এখন পর্যন্ত আমরা শিওর না, এটুকুই জানি। আসলে আর আচ্ছা, এ মাসের ইনশাআল্লাহ। শেষের দিকে ডেট ধরে একটা মানে নিজেদের পড়াশোনা গোছাই নিল, এটা ভালো হয়। আচ্ছা, এমন আছে আগামী ইনশাআল্লাহ এটা মাসেও একটা হতে পারে, ভালো এটা নিউজ। বলা যাচ্ছে না। জি, তবে একটা বিষয় কি, মানে আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রকৌশল, আপনাদের একটা হয়তো ইয়া থাকতে পারে সমিতি, সেইটা থ্রু এগুলা বিষয় আগে জানা যায়। তো যদি এমন কোনো নিউজ পাওয়া যায়, সম্মানিত দর্শক যারা আছেন, আমরা আমাদের এই শ্রদ্ধেয় দুই ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং স্নেহের ছোট ভাই, এই দুইজনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা অগ্রিম নিউজটা পেতে পারবেন। আমি তাদের কাছ থেকে নিউজ নিয়ে আপনাদেরকে দিব। একজন কমেন্ট করেছেন, এক্সাম কি বুয়েট প্যাটার্নে হবে? জি ভাইয়া, এবার এক্সাম বুয়েট প্যাটার্নে হবে ইনশাআল্লাহ। আতাউর রহমান লিখেছে, প্রচুর নয়েজ আসতেছে ভাইয়া, যখন কেউ কথা বলে তখন অন্য ভাইদের মিউট। জি জি, এটা অবশ্যই। পরবর্তী সার্কুলার কবে আসতে পারে ভাইয়া? তো এটা নিয়োগ সম্পূর্ণ হোক। আর পানি উন্নয়ন বোর্ড আমরা রিসেন্ট লাস্ট বিগত কয়েক বছরে দেখেছি ধারাবাহিকভাবে প্রত্যেক বছর আসতে দেখেছি আমরা। আচ্ছা, আমি এ যখন ব্যাপারে আমি একটু বলি 2018 সালের শেষের দিকে, ইফতেখার ভাই। ভাইয়া হ্যাঁ, বল। ভাই একটু বল। ইয়ে করলাম, মানে আমাদের যেদিন হচ্ছে জয়েনিং হলো 7ই মার্চ 2024, সেদিনই কিন্তু সার্কুলার দিয়েছে। আমি যখন ভিতরে গেলাম আমি একটা পেপার ফটোকপি করার জন্য, তো যাওয়ার পরে তখন দেখলাম 66, ঠিক আছে, 66 জনের একটা সার্কুলার ছাড় দিতে বললো। তো তারপরে কিছুক্ষণ পরে আমি যখন নিউজ দিলাম 66 সার্কুলার আসতেছে, সাথে সাথে কিন্তু মানে একজন ক্লাস করে তারপরে 67 জনের সার্কুলার সাথে সাথে দিয়ে দিয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের সার্কুলার প্রতি বছরই আসে, আশা করা যায় আগামী বছর আবার আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ধারাবাহিক ভাবে এখন তো জি প্রতি ইনশাআল্লাহ। বছরই তো যারা নিয়োগ আসতেছে। আর আর আমরা যখন ফাউন্ডেশন ট্রেনিং এ ছিলাম সে সময় স্যার বলেছিল যে 62 জনে আসবে। এরপরে সৌভাগ্যক্রমে আরো 5 জন যোগ হয়েছে, এটা খুবই ভালো বিষয়। সামনের বছর অবশ্যই আসবে সার্কুলার।
পানি উন্নয়ন বোর্ডের একটা ভালো দিক আমরা জানি যে রেগুলার নিয়মিত সার্কুলার হয়, তাদের নিয়োগ প্রক্রিয়া অনেক স্বচ্ছ এবং দ্রুততম সময়ে হয়। তো ইনশাআল্লাহ ভাইয়া আপনারা পরবর্তী যারা পাস করবেন, আপনি হয়তো রানিং স্টুডেন্ট কমেন্ট করেছেন, তাই ইনশাআল্লাহ পাবেন। একজন কমেন্ট করেছেন এবার এক্সাম কি বুয়েট নিবে? জি ভাইয়া এবার বুয়েট নিবে। জেনারেল ম্যাথ কি থাকবে কিনা? তো ভাইয়া পলাশ ভাই, আমরা সহকারী আচ্ছা, প্রকৌশলী এই বিষয়ে পদের পানি উন্নয়ন বোর্ডের যেটা পরীক্ষা হয়েছে সেখানে জেনারেল ম্যাথ ছিল না, তাই না? হুম, জি জি জি। তো আশা তো আশা করা যায় এইখানেও জেনারেল ম্যাথ থাকবে না। ভাইয়া অঙ্কে ভালো করার টিপস চাই, এটা আমরা অঙ্কে বলতে আপনার ডিপার্টমেন্টের ম্যাথ বোঝাচ্ছেন কিনা একটু জানাবেন। আর আমাদের শ্রদ্ধেয় আরেক বড় ভাই মাইদুল ভাইয়ের ফ্রেন্ড রিয়াদ মাহবুব ভাই কমেন্ট করেছে, আরে মাইদুল মামাজে হ্যাঁ, ভাই রিয়াদ ভাই পর্যটন কর্তৃপক্ষতে কর্মরত আছে উপসহকারী প্রকৌশলী পদে, চট্টগ্রামে ওনার পোস্টিং। সাদিক ইসলাম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, পানি উন্নয়ন বোর্ডের এক্সাম কে নিবে ভাই? এবার বুয়েট নিবে ভাই, পানি উন্নয়ন বোর্ড ইনশাআল্লাহ। বুয়েট প্যাটার্ন হলে কি জেনারেল ম্যাথ থাকবে? ভাইয়া আসলে সহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় যেহেতু জেনারেল ম্যাথ ছিল না, তো তোমরাও ধরে নিতে পারো এখানেও জেনারেল ম্যাথ দিবে না। কারণ আমরা পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা ধারাবাহিকভাবে দেখেছি, আগে সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা হয়, অনুরূপ ভাবে উপসহকারী প্রকৌশলীর পদের পরীক্ষা হয়। মাহবুবুর রহমান মিলন ভাই লিখেছেন, এক্সিলেন্ট, ধন্যবাদ ভাই আপনাকে। ইব্রাহিম ধন্যবাদ ভাই, স্বাগতম ভাইয়া। তৌহিদুল ইসলাম মাইদুল ভাইয়ের মিতা, নিজ জেলায় পোস্টিং পাওয়া যাবে কি ভাইয়া? তো এই ব্যাপারে আমরা পরে শুনবো ইনশাআল্লাহ, পোস্টিং এর ব্যাপারে। ডিপার্টমেন্ট ম্যাথ, আচ্ছা 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 ভাই, এটা বিস্তারিত কথা হবে। তো প্রশ্ন নিলে অনেক প্রশ্ন হয়ে যাবে। তো আমি অলরেডি অ্যানাউন্স করেছিলাম যে এখন নূর নবী আমরা সফলতার গল্প শুনবো। তো আমি এখন সরাসরি নূর নবীর কাছে চলে যাব। ভাইয়া আপনারা কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্ট গুলো পড়ে নেব। নূর নবী। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি, কারণ হলো যে আমি এখন সৈয়দপুর অবস্থান করতেছি। আমাদের এক্সিলেন্স স্যার ঢাকায় যাচ্ছে, ওনাকে রাখার জন্য আমি আসছিলাম। তো গাড়ির ভেতর থেকে লাইভ করতেছি, এই জন্য সরি, হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2019 সালে বের হই। এরপরে ডুয়েট এডমিশনের জন্য 1 বছর গাজীপুরে ছিলাম। দেন ফার্স্ট টাইম যখন আমার হলো না, তো ভাবলাম যদি সেকেন্ড টাইম হয় বা হলে তো ভালো, আর না হলে তো আমার জন্য খুব টাফ হয়ে যাবে আমার একটু সমস্যার কারণে। তো এই জন্য সেকেন্ড টাইম না দিয়ে আমি জব প্রিপারেশন নিতে থাকি। মোটামুটি প্রত্যেকটা সার্কুলারে আমি এক্সাম দিতাম। আর আমি কোথাও তেমন জয়েন করিনি বা কোথাও জব করিনি। একটা কোম্পানিতে আমি জাস্ট 1 সপ্তাহ হয়তো বা মানে জব করেছিলাম। এরপর যখন দেখি যে আমার পড়াশোনার সময় আমি কুলাতে পারতেছি না, তখন আমি সেটা ছেড়ে দিয়ে আবার গাজীপুরে যাই। গাজীপুরে যাওয়ার পর আমি প্রত্যেকটা জব মানে এক্সামে অ্যাটেন্ড করছিলাম। আমি মাইদুল ভাইদের সঙ্গে যখন 2021 সার্কুলারে আমারও রিটেনে নাম এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক আমার সে সময় হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের সেকেন্ড এক্সামে আমার জবটা হয়। তো জব হওয়ার পেছনে আসলে মানে সফলতার পেছনে মূল দুটো জিনিস, সেগুলো হলো আপনার পড়াশোনা এবং লেগে থাকা। এই দুটা যার মধ্যে আছে সে অবশ্যই সফল হবে, এবং সে যে লেভেলের স্টুডেন্ট হবে। তো সংক্ষিপ্ত এই হলো আমার সফলতার গল্প। আর সিফাত ভাই আমার শেষের দিকে রুমমেট ছিল। উনি প্রথমেই আর কি অনেক কিছু আমার সম্পর্কে বলে দিয়েছে, তো আর বলার কিছু নাই মনে হয় আমার। ঠিক আছে, এটাই। জি, নূর নবী আমার রুমমেট ছিল। তো নূর নবীকে কাছে থেকে স্ট্রাগল করতে দেখেছি। তো আরেকটি একটা মধুর স্মৃতি মনে করিয়ে দেই। নূর নবী যখন রেজাল্টটা দেয়, তখন নূর নবী আসলে ওয়াশরুমে ছিল। তো আমার হাতে ফোন ছিল। তো সারাদিন এগুলা নিয়ে আসলে মানে আমাদের দেখা যায় যে চাকরির যখন রেজাল্ট দেয় সারাদিন একটা মানে আগে থেকে একটা আমরা ফোরকাস্ট পাই বিভিন্ন মাধ্যমে। তো এই পানি উন্নয়ন বোর্ডেরও রেজাল্টে একটা ফোরকাস্ট ছিল যে আজকে হবে এরকম।
তো সারাদিন অনেক উৎকণ্ঠার মধ্যে ছিল, তো অনেক আবেগতাড়িত হয়ে এসে অনেক কথা বলতেছিল। তো ওই যখন গোসল করে রুমে ফিরতেছিল, চেঞ্জও ওইভাবে ঠিকভাবে করেনি দেখা যায়। তো আমি বললাম যে নূর নবী রেজাল্ট দিছে। সে ওই মুহূর্তে তার মানে যেহেতু দ্বিতীয়বার সে পানি উন্নয়ন বোর্ডে দিচ্ছে আর তার জবটা অনেক দরকার ছিল, সে পুরা স্তম্ভিত হয়ে একদম দাঁড়িয়ে গেল। আমরা দেখলাম সে প্রথমে আবার নিচে থেকে মানে থ্রি ইডিয়টস এর যেরকম নিচে চেকার, তো সে আবার নিচ থেকে চেক করতেছে। নিচ থেকে যখন চেক করতেছে সে ভাবতেছে যে না আমার নাম তো নাই। তো পরে দেখে দ্বিতীয় সিরিয়ালে তার নাম। তো পরে তো অনেক আপ্লুত হলো। আমরা সবাই অনেক খুশি হলাম, সাথে সাথে মিষ্টি সবাই খেলাম। তো গাজীপুর বা এরকম একটা কমিউনিটিতে থাকার একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এই ফিলিংটা। আমি ওর মাঝে যে ফিলিংটা দেখেছি, আমার চাকরি হওয়ার আগে তার চাকরি হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের আরো বেশি ইন্সপায়ার করে যে না চাকরি হলে এরকম একটা ফিলিং, মানে তার ফিলিংটা দেখেই। আর নূর নবীর অনেক কথা হয়তো যে নূর নবী আমাকে আগেই বলেছে সে তার নির্বাহী প্রকৌশলী মহোদয় উনি ঢাকায় যাচ্ছিলেন, তো নূর নবীকে সাথে এয়ারপোর্টে নিয়ে গেছে। সে আর কি বাইরে থেকেই লাইভটি দেখতেছে, এই জন্য আমাদের আজকে নেটওয়ার্কের একটু প্রবলেম আমরা ফেস করছিলাম। আর আমাদের মাইদুল ভাই আবার আমাদের এই লাইভে অংশ নেওয়ার জন্য আজকে উনি এখনো অফিসে আছে, কারণ ওনার বাসায় নেটওয়ার্ক পায় না। তো যাই হোক, আপনাদের আমাদের তিন অতিথিকেই আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার এই প্রোগ্রামের জন্য আমাদের যারা পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দিবে তাদের জন্য আপনারা এই নিঃস্বার্থ আপনাদের এই ডেডিকেশনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। তো যাই হোক, আমরা এখন দর্শকদের প্রশ্নের উত্তরগুলো একটু দেখবো কথার মাঝে। আমরা আবার আমাদের সম্মানিত অতিথিদের কাছে ফিরবো। ইংরেজিতে প্রশ্ন হলে বাংলায় উত্তর করলে কি মার্ক পাওয়া যাবে? এই ব্যাপারে আমি শ্রদ্ধেয় পলাশ ভাইয়ের কাছে একটু উত্তর আশা করছি। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, ইংরেজিতে কোশ্চেন আসলেও বাংলায় লিখে মার্ক পাওয়া যায়। আমাদের কোশ্চেনও ইংরেজিতে আসছিল, সেখানে আমি বাংলায় লিখেছিলাম শুধু যেই মানে ধরেন আরএল কি বা বিএম কি যেটা চেয়েছে সেটা ব্র্যাকেটে বিএম ইংলিশে ব্র্যাকেটে লিখে দিছে। এটা লেখারও কোনো প্রয়োজন ছিল না। তারপরও একটু ভয়, কেউ তো এসে বলেনি আর কি। অনেক জায়গায় কিন্তু বলেছে, যখন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা হল ভিজিটে গিয়েছে তখন অনেককে বলেছে যে তোমরা বাংলায় লিখো, সমস্যা নেই। আপনার কি কোশ্চেনটা করেছে এটা হচ্ছে মূল ব্যাপার। এটা আপনি বুঝে বাংলায় করেন, কোনো সমস্যা নাই। ইংলিশে করতে পারেন, তো বাংলায় করলে যে মার্ক পাবেন না এরকম না, আপনি বাংলায় করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। আমরা পরবর্তী রিয়াদ মাহবুব ভাই কমেন্ট করেছে, আমার মামার হাসিটা কোটি টাকার সমান। তবে মাইদুল ভাই কিন্তু তার হাসিটা আড়াল করে ক্যামেরা অফ করে আছে। আমার শ্রদ্ধেয় আমার বন্ধু মাসুদ রানা শিক্ষা প্রকৌশলে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছে। আমরা দীর্ঘদিন একই ম্যাচে ছিলাম। তারও সেই অনুভূতি, চাকরি পাওয়ার অনুভূতিটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। বন্ধু কমেন্ট করেছে যে ক্যারি অন। থ্যাংক ইউ বন্ধু, অনেক ধন্যবাদ। প্রিন্স অন্তর, পদ কি বাড়তে পারে? উত্তরটা আমি দুইজনের কাছেই নিব। এবার আমি আবার নূর নবীর কাছে প্রশ্ন দেব যে উত্তর পদ কি বাড়তে পারে? না না, আমাদের পানি উন্নয়ন বোর্ড যেহেতু রেগুলার সার্কুলার দিচ্ছে, সেক্ষেত্রে পদ বাড়ার সম্ভাবনা নাই, 0% বলা যায়। আচ্ছা, ইব্রাহিম আবার কমেন্ট করেছে যে ভাই উপসহকারী প্রকৌশলী পরীক্ষায় ডুয়েটিয়ানদের অংশগ্রহণ কিরকম? এই প্রশ্নটা আমি মাইদুল ভাইয়ের কাছে রাখছি। মাইদুল ভাই যেহেতু দীর্ঘদিন গাজীপুরে ছিলেন। মাইদুল ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছি। তো পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষায় আসলে ডুয়েটিয়ানদের অংশগ্রহণ উল্লেখযোগ্য, মানে বলার মতো। তো দেখা যায় যে যে ভাইদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তো তারা যেহেতু ডিপ্লোমা হোল্ডার ছিল, এখন বিএসসি কমপ্লিট করছে, তারা ডুয়েট পাস করতে আর বসে থাকবে না। অথবা যারা পড়াশোনা করে ডুয়েটে পড়াশোনা করতেছে, এডমিশন পরীক্ষা উত্তীর্ণ হয়ে ডুয়েট এডমিশন হয়েছে, তো সবাই চায় যে একটা সিকিউর লাইফ। তো এই কারণে এই জবের সিকিউরিটির জন্য তারাও ডুয়েটিয়ানরা অংশগ্রহণ করে, উল্লেখযোগ্য
2019 সালের একটা সার্কুলারে, তো ওই সার্কুলারে যে জব হয়েছে ভাইদের, তো ওই ভাইদের ম্যাক্সিমাম ডুয়েটিয়ান ছিল আর কি, ম্যাক্সিমাম ডুয়েটিয়ান ছিল। আমাদের 2021-এ ডুয়েটিয়ান ভাই ছিল, তবে তুলনামূলক কম ছিল। তো ডুয়েটিয়ানরা যে অংশগ্রহণ করে না এমনটা না, তারা অংশগ্রহণ করে, তবে তারা অবশ্যই মেধাবী, আমি তাদের মেধার প্রশংসা করি। আর দেখা যাচ্ছে যে ডুয়েটিয়ানরাই যে সবসময় রাজত্ব করে এমনটা না, রিজিকেরও ব্যাপার আছে, প্রিপারেশনেরও ব্যাপার আছে। তো ডুয়েটিয়ানরা অংশগ্রহণ করে, তাদেরও জব হয়, দেখা যায় রানিং অবস্থায়ও জব হয়। আমরা যারা বিএসসি কমপ্লিট করি নাই বা বিএসসি যে পড়তেছি না, আমাদের যে তাদের ডুয়েটে আমরা অংশগ্রহণ করবো এই জন্য যে ভয় পাওয়া যায় এমনটা কোনো কিছু করার আপনার কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছে ভাইয়া। মাদুর ভাই, আপনার কথাগুলো একটু আটকে যাচ্ছিল। যাই হোক, আপনার কথাটি আমি একটু হালকা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে কি, পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা বরাবরই ডিপার্টমেন্ট বেস পরীক্ষা। তো দেখা যাচ্ছে এজন্যে ডুয়েট থেকে যারা পাশ করে কিংবা যারা অ্যাডমিশনেও আছে, তারাও দেখা যাচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করে। নট অনলি পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা, বুয়েট প্যাটার্নের যে কোনো পরীক্ষাতেই মানে যারা ডুয়েটিয়ান ভাইরা আছে তাদের একটা উপস্থিতি দেখা যায়। তবে মাইদুল ভাই একটা সুন্দর কথা বলেছে, রিজিকের একটা ব্যাপার আছে। সব ডুয়েটিয়ানদেরই যে ওইখানে চাকরি হচ্ছে বা এমন না ভাইয়া। কম্পিটিশন আসলে এখন বাড়ছে ঠিক আছে, কিন্তু তুমি যদি প্রপার গাইডলাইন পেয়ে প্রিপারেশন নাও তাহলে ইনশাল্লাহ তুমি এগিয়ে থাকবা। কারণ তারা তো জাস্ট ডিপার্টমেন্টের দিক দিয়েই এগিয়ে থাকবে, তারা তো ডুয়েটে পড়াকালীন সময় নন ডিপার্টমেন্ট পড়ার তারা কিন্তু অতটা সময় পায় না। যাই হোক, মাহিদুল ভাই, আপনি আপনার হাসিটাকে আড়াল করবেন না। রিয়াদ ভাই আপনার কথা শোনার জন্যই জেগে আছে, রাত জেগে আছে। যাই হোক, আমরা পরবর্তী আনসারে বা প্রশ্নে যাব। ডিপার্টমেন্ট ম্যাথের জন্য কোন বই পড়লে ভালো হবে? মাইদুল ভাই যেহেতু অনেক আগে চাকরি পেয়েছে 2020-21 সালে, ভাইয়ের বর্তমান 2024 চলে, এই জন্য আমি প্রথমেই পলাশ ভাইয়ের কাছে চলে যাব, তারপরে নূর নবীর কাছে চলে যাব বই সংক্রান্ত ব্যাপারে। পলাশ ভাই, আপনার বই সংক্রান্ত ব্যাপারে দর্শকদের যদি কিছু বলতেন। আমি বেসিক্যালি ফার্স্ট টাইম আমার কাছে ছিল হচ্ছে জিমাওলাটা আমি পড়েছি। তারপরে দেখলাম যে জিমাওলায় আসলে পিএসসি বেজের যে ম্যাথ গুলা থাকে এইগুলা আছে। এরপরে আমি কিনলাম হচ্ছে আরসিসিটা কিনেছি, এটা মোটামুটি ভালো ম্যাথ আছে, এটা পড়েছি। আর হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে আমি কোশ্চেন ব্যাংকের যে ম্যাথ গুলা ছিল ওইগুলো পড়েছি। ঠিক আছে, বুয়েট প্যাটার্ন কেমন কোশ্চেন করে, তারপরে আদার যেই প্যাটার্ন গুলো আছে সেগুলো আমি করেছি। মোটামুটি আমি এই দুইটা বই পড়ে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আর আর কোনো বই আমি ডিপার্টমেন্টাল মেন বই আমি পড়িনি আসলে। তবে মেন বই রাখা ভালো, আমার যেহেতু টাইম ছিল কম, আমি ওর মধ্যেই কভার করতে চেয়েছিলাম আর কি। বুঝতে পেরেছি ভাই। তবে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভাই রিভিশনটা বারবার দিতে পেরেছেন প্রচুর, মানে আপনি দেখা যাচ্ছে যে সময় দিয়েছেন। ভাইয়ের সিলেবাস এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম ভাই সিলেবাসটা অনেক শর্ট রেখেছে, কিন্তু এফোর্টটা ভাই যথেষ্ট দিয়েছে। তো এখন আমি নূর নবীর কাছে যাব। নূর নবী, তুমি যেহেতু তুমি আমার রুমমেট, আমিও জানি তুমি কি বই পড়তা, এখন তুমি তোমার মুখেই শুনতে চাই। আচ্ছা, নূর নবী, তোমাকে শোনা যাচ্ছে না, তুমি একটু আনমিউট করে কথা বলো। সরি, দুঃখিত। আমি যেহেতু মানে অ্যাডমিশনের পর থেকে জব প্রিপারেশনে ছিলাম, তো সেক্ষেত্রে মোটামুটি সব ধরনের বই পড়াশোনা হয়েছে আমার, নন থেকে শুরু করে আমার ডিপার্টমেন্ট থেকে শুরু করে। ভাই যেমন বললো জিমওয়ালা পড়া হয়েছিল, পায়োনিয়ার যে লিখিত বইটা ছিল ওটাও পড়া হয়েছিল, এক্সেপশনাল এটাও পড়া হয়েছিল, এবং আদার্স যে বই ছিল বা নোটস ছিল মানে মোটামুটি সব কভার করা হয়েছিল, প্লাস আমাদের যে বোর্ড বই। তো আমার কথা হলো যে এত বই পড়াশোনা করার দরকার নাই, যে কোনো দু একটা বইকে সিলেক্ট করে
আসলে কোনো বই কিন্তু নির্ভুল না। অনেক সময় দেখা যায় যে আমরা ম্যাথ করতেছি, আহ, সেই ম্যাথে আমাদের হুবহু চলে আসলো এবং আমরা দিয়ে আসলাম, দিয়ে এসে দেখলাম যে ম্যাথটা আমাদের হয়নি। সেক্ষেত্রে আমার মানে পরামর্শ হলো যে আশেপাশে যে বড় ভাইয়েরা আছে বা যারা এখন জবে আছে তাদের কাছেও আহ, বলা উচিত যে ভাই এই যে এই ম্যাথটা আমার খটকা লাগতেছে, ম্যাথটা কি আসলেই সঠিক না ভুল। আমরা যদি এভাবে করে দু একটা বই সলভ করি তাহলে মনে হয় না যে আমাদের কোথাও সমস্যা হবে। তো আমার পরামর্শ হলো যে দু একটা বই সিলেক্ট করে মানে বেশি সিলেবাস বাড়ানোর দরকার নেই, এবং নির্ভুল পড়াশোনাটা করতে হবে, এইটা এটাই। আর আমি জি যেহেতু ভাইয়া, অনেক সময় পেয়েছিলাম, মানে সেক্ষেত্রে আর কি আমার আমার পড়াশোনার ব্যাপ্তিটা অনেক বেশি ছিল। নূর নবীর ক্ষেত্রে আমি একটা কথা বলবো। আমি যেটা বলি, অনেককেই পরামর্শ দিয়ে থাকি যারা রানিং পলিটেকনিক পড়ুয়া স্টুডেন্ট আছেন কিংবা পাশ করেছেন, আপনারা চেষ্টা করবেন অন্যকে পড়ানোর। নূর নবীর এটা একটা ভালো দিক ছিল, নূর নবী অনেক অনেক স্টুডেন্টকে পড়িয়েছিল। ইনফ্যাক্ট আমি আমার পরিচিত যারা জুনিয়র রয়েছে সবাইকে সাজেস্ট করতাম নূর নবীর কাছে। সে অনলাইনে পড়ায় এমনটা না, না ফিজিক্যালি গিয়ে তার কাছে যাতে মানে পড়ে, মানে ও যখন গাজীপুরে ছিল আর কি, সেই ক্ষেত্রে প্র্যাকটিসটা সবসময় হয়। আর বেশি বেশি করে দেখা যাচ্ছে যে সে ওই পড়াতে গিয়ে অনেক জিনিস আর কি, অনেক ম্যাথ গুলাতে সে অনেক এক্সপার্ট হয়ে গিয়েছিল। সে ডিপার্টমেন্ট ম্যাথে যথেষ্ট স্ট্রং ছিল। এখন মাইদুল ভাইয়ের কাছে যাব। মাইদুল ভাই একটু বলবেন আপনার সময় আপনি কি ধরনের বই পড়েছিলেন? ভাই আপনি একটু আনমিউট করবেন মানে বলার সময়। হ্যাঁ, আসলে এই যে নুর নবী এবং পলাশ খান ভাই যে বইগুলোর কথা বললো, মূলত এগুলো হচ্ছে গাইড বই। তো আমার ক্ষেত্রে বিষয়টা একটু উল্টা। আমি গাইড বই আগে পড়িনি। আমার ক্ষেত্রে দেখা গেছে যে মূল বই আমি সংগ্রহ করছিলাম প্রায় সবগুলোই, যেগুলো আমাদের সাধারণত চাকরিতে লাগে। সবগুলো বই সংগ্রহ করার পর মূল বই থেকে আমি আমার নিজের মতো করে আমি নোট তৈরি করছিলাম। তো নোটটা এইরকম ছিল যে আমি একটা করে খাতা 2টা করে বইয়ের জন্য বা 3টা করে বইয়ের জন্য রাখছিলাম। তো যে বইটা আমি যখন শুরু করতাম মূল বইয়ের, তো প্রথম অধ্যায় যদি আমার হইতো তাহলে প্রথম অধ্যায়ে আমি একটা পেজে লিখতাম, ওই বইটার নাম লিখতাম, লিখে প্রথম অধ্যায় লিখতাম, লিখে ওই অধ্যায়ের যতগুলো সূত্র আছে আমি ওই পেজটাতে লিখতাম এবং তার পরের পেজ আমি একটু ফাঁকা রাখতাম। ফাঁকা রেখে তার পরের পেজে আমি করতাম কি, ওই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে বড় অঙ্কটা আমি করতাম। বড় অঙ্কটা এই কারণে করতাম যেন ওই অধ্যায়ের সব অঙ্ক ওই আমার বড় অঙ্কটা দিয়ে কাভার হয়ে যায়। এবং ওই ভাইয়েরা যে গাইড বইয়ের কথা বললো, যখন ওই গাইড বইগুলো চোখে পড়তো বা আমি যখন দেখতাম, ওইখানে যদি নতুন কিছু পাইতাম তাহলে আমার খাতায় অ্যাড করতাম আমি। তো এইভাবে আমার খাতাগুলো সাজানো ছিল আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় কি, এইভাবে মূল বইটা যদি আমরা আয়ত্ত করতে পারি, বেসিক থেকে একদম বেসিক বেসিক অনুসারে আমরা যদি মূল বইটা কভার করতে পারি, তাহলে শুধু আমাদের পানি উন্নয়ন বোর্ড না, পিএসসি বলো, তারপর তোমার হচ্ছে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সিলেট গ্যাস মিল, পিজিসিবি, ইটিসিবি, সবগুলোরই মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি পড়াশোনা করছিলাম এইভাবেই, মূল বইগুলাকে আমি খাতায় নিয়ে আসছিলাম আমার মতো করে। তখন দেখা যাইতো যে পরীক্ষা যখন আমার 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে নোটিশ দিত, তখন আমি খাতাগুলো কভার করলেই বা আমার দেখা যেত যে মোট 3টা বা 4টা খাতা হইতো, 3টা 4টা খাতা যদি আমি রিভিশন দিতে পারতাম, তো আমার ডিপার্টমেন্টটাই ওইখানেই কভার হয়ে যাইতো। আমার ক্ষেত্রে বিষয়টা এইরকম আর কি। আমি কোনো বোর্ড বইয়ের পাশাপাশি স্পেসিফিক ভাবে কোনো গাইড বই ওই রকম আমার পড়া হয় নাই আর কি। তবে গাইড বই থেকে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট পাইতাম সেটা আমি আমার খাতায় নোট দিতাম, এইটুকুই। জি ধন্যবাদ ভাইয়া। এই আচ্ছা, কথার আমি একটু মাঝে এই আমি ব্যাপারে একটা কথা আমি add একটু করব। ব্যাপারে জি ভাই, ভাই হুম, বলেন, পলাশ ভাই। আচ্ছা, না সবাই আমাকে বই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, তো তো আমি একটু বলি যে আমার পড়ার মানে ম্যাথ গুলা কিভাবে করতাম। সেটা হচ্ছে যে আমি তো মূল বইটা আসলে আমি ওইভাবে ট্রাই করিনি, যেহেতু গাইড বই আমার পায়োনিয়ারও ছিল বাসায়। আমি যখন ঢাকাতে যেতাম তখন বাসায় ওখানে পায়োনিয়ার থেকে কিছু ম্যাথ করতাম। আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করতাম হচ্ছে সূত্রগুলা কিভাবে পড়তে হবে, সূত্রগুলা কিভাবে মুখস্থ হবে, সেটার জন্য আমি প্রচুর পরিমাণ লিখতাম, ছবি তুলে নিয়ে যেতাম সূত্র যেগুলো আছে।
বইয়ের থেকে ছবি তুলে নিয়ে আমি অফিসে বসে বসে লিখতাম। তারপরে আমার যে এই মানগুলা দেয়া আছে, এই মানগুলা কি কি মান দেওয়া থাকলে আমার কোন সূত্রে পড়বে, আমি কোন সূত্রে ফেললে আমার অ্যান্সারটা বের হবে, সেটা আমি করতাম। তারপরে হচ্ছে আমাদের একক কি দেওয়া আছে বইয়ে, যে একক মানে প্রশ্ন যে একক দেওয়া থাকে, সেই এককটা দেয়া থাকলে আমি কিভাবে ম্যাথ করতে পারবো, এইভাবে করে আর কি আমি ইয়ে করতাম। প্রচুর পরিমাণে লিখতাম আমি, মোটা খাতা দেখা গেছে যে এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতাম। আর হচ্ছে যখন আমি 3টা 4টা 5টা চ্যাপ্টার যখন আমার শেষ করতে পারছি, তখন আমি ওই কোশ্চেন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংক থেকে আমি ম্যাথ গুলা করতাম। যেগুলো পারতাম না সেগুলা গোল চিহ্ন দিয়ে রাখতাম, যেগুলো পারতাম সেগুলো রাইট টিক চিহ্ন দিতাম। তো এইভাবে এইভাবে করতাম। আর হচ্ছে যেই ম্যাথে আমার পারতাম না, সেই ম্যাথ গুলো আমি দেখে দেখে 2-3 বার উঠাতাম খাতায়, চেষ্টা করতাম আসলে কিভাবে হলো, এই অ্যান্সারটা কোথা থেকে আসলো, কিভাবে হলো, দেখে দেখে করার চেষ্টা করতাম। এভাবে আমি ম্যাথে আর কি স্ট্রং হয়েছি মোটামুটি। পানি উন্নয়ন বোর্ডে আসার মতো যে ম্যাথ গুলো ছিল সেগুলো আমি করেছি। আমাদের কিন্তু গত বছর আমি যে 2023-এ যে পরীক্ষাটা আসলো, ওখানে কিন্তু একটা বিমের ম্যাথ ছিল, ম্যাক্সিমাম কিন্তু বিমের ম্যাথটা এটা ভুল করেছে। তো এই জন্য আমি পরীক্ষার হলে কি করতাম যে যেই মানগুলা দেয়া আছে এইগুলার নিচে আমি দাগ দিয়ে রাখতাম যে এই মানটা হলে কোন সূত্রে ফেলবো, কোনটায় পড়বে। সবাই কিন্তু ম্যাক্সিমাম ভুল করছে, ওই যে W²/8 এই এই সূত্রটা ফেলছে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে। কিন্তু এখানে প্রতি মিটার দেওয়া ছিল না বিধায় কিন্তু সবাই ভুল করছে। এই জন্য আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যে প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নের মধ্যে দাগাবেন, বইয়ের মধ্যে দাগাবেন। পাশে যদি আমার যেমন আমি নোট করতাম না, এরকম নোট করার আমার সময় ছিল না, আমি বইয়ের মধ্যে টান দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে সামনে টান দিয়ে আমি লিখে রাখতাম যে এই জিনিসটা কোথা থেকে আসলো, এটা হলে কিভাবে কি হয়। অবশ্য আমার বইগুলা যারা নিয়েছে তারা দেখেছে যে এখনো আমার বইয়ে এখনো আমার হাতের যে লেখাগুলো আছে। আমি কিন্তু ওইভাবে মানে লেখার বা নোট রেডি করার কোনো টাইম পাইনি, যেহেতু আমি জব করতাম সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি জব করতাম, এই জন্য। এ পর্যন্তই। আমি এখন 3 জনের ব্যাপারটা সামারাইজ করি। একটা কথা আছে যে সব কথা না, এটা সিবাত ভাই প্র্যাকটিক্যাল ব্যাপার। ভাই আমি একটু অ্যাড করতে চাই এখানে। এই যে জি, আমরা বলুন। যখন পরীক্ষা দেই, মানে পরীক্ষা দেওয়ার সময় মানে যাদের দেখা যায় যে ওভার কনফিডেন্স, দেখা গেলো যে প্রশ্নটা সে সম্পূর্ণটা না পড়ে অর্ধেকটা পড়ে বা শেষ পর্যন্ত না গিয়ে অ্যান্সার শুরু করে দেয়, এবং অ্যান্সার লিখে বের হয়ে দেখে যে শেষ পর্যায়ে গিয়ে সেখানে পাউন্ডের জায়গায় কেজি কেজি চেয়েছে, অথবা কেজির জায়গায় পাউন্ড চেয়েছে, অথবা ইঞ্চির জায়গায় সেন্টিমিটার, মানে এরকম মানে চাওয়া হয়েছে আর কি। দেখা যায় যে অনেকে এই যে শেষ পর্যন্ত না পড়ে আমরা অ্যান্সারটা করে আসি, মানে সেটা যাতে না হয় এজন্য আমরা আগে অ্যান্সার করার আগে অন্ততপক্ষে 2 বার যাতে আমরা কোশ্চেনটা পড়ি যে আমাদের কি চাওয়া হয়েছে সেখানে। তাহলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের যে সময়টা আমরা লিখবো সেটা আমাদের প্রপার ইউজ হবে। এটাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমি এখন 3 জনের ব্যাপারটা সামারাইজ করি। সফলতার রাস্তা কিন্তু ভিন্ন। সবাইকে যে একই উপায়ে সফল হতে মানে একই উপায়ে যে সবাই সফল হবে না, এটা একটা প্রমাণ। পলাশ ভাইয়ের ক্ষেত্রে ভাইয়ের সময় কিন্তু অল্প ছিল। ভাইয়ের এমনি বয়সও শেষের দিকে ছিল। প্লাস ভাই একটা জব করতো। জব করার পাশাপাশি পড়তো। তো ভাইয়ের ওভাবে বিস্তর পড়ার সুযোগ ছিল না, বা ওই স্লটটা ছিল না। মাইদুল ভাইয়ের ক্ষেত্রে আমি মাইদুল ভাইয়ের সাথে কথা বলছিলাম। মাইদুল ভাই যখন প্রথম প্রথম যখন সার্কুলার হয়, কথা রিপিট হচ্ছে। যাই হোক, প্রথম যখন মানে মাইদুল ভাই যখন চাকরি পাওয়ার পর আমাদের সার্কুলারটা হয়েছিল, তখন আমি মাইদুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। তো ভাই মানে আমার আর কি ডিপার্টমেন্টে একটু উইকনেস ছিল, তো ভাই তখন আমাকে ওই বিস্তারিত পড়তে বলে। এরপর অবশ্য আমি তখন মূল বই থেকেও শুরু করেছিলাম, কিন্তু নূর নবীকে আমি দেখেছি সেভাবে, ভাই যেমন হ্যান্ড নোট করতো, নূর নবী কিন্তু সেভাবে হ্যান্ড নোট করতে পারেনি। আবার পলাশ ভাইয়ের ক্ষেত্রে, পলাশ ভাই আবার পড়াশোনার জন্য মানে জাস্ট কিভাবে ইউটিলাইজ করতে হয় ভাই এই জিনিসটা করেছে, যে পানি উন্নয়ন বোর্ডের জন্য কোন জিনিসগুলা কোন ম্যাথ গুলা বারবার আসে, এই অ্যানালাইসিসটা সবার করা দরকার। আমি কিন্তু অলরেডি পানি উন্নয়ন বোর্ডের জন্য ডিপার্টমেন্ট এবং নন ওভারঅল একটা সাজেশন আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন, আমি পরে আবার কমেন্ট বক্সে দিব। তো এর মাঝে আমি আবারও দর্শকদের কমেন্ট গুলা নিব।
আমাদের আপু কমেন্ট করেছে, নুরানি তানিয়া আপু। নুরানি তানিয়া আপু হচ্ছে পলাশ ভাইদের সাথে এবার পানি উন্নয়ন বোর্ডে সুপারিশ প্রাপ্ত হয়েছে। সে আমাদের ভাইয়ের কলিগ। colleague। জি। হ্যাঁ, শিশির আহমেদ কমেন্ট করেছে, ভাই পানি উন্নয়ন বোর্ডের জন্য কিভাবে পড়াশোনা করলে ভালো হবে এই সম্পর্কে একটা গাইডলাইন চাই। ইনশাআল্লাহ এটার আমরা যখন ইন্ডিভিজুয়াল সবার মন্তব্য শুনবো, আমাদের 3 সম্মানিত আজকের অতিথি তাদের কাছ থেকে জানতে পারবো। শিহাব কমেন্ট করেছে, মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। আবির ইসলাম, পরীক্ষা কবে হতে পারে? এটা অলরেডি বলা হয়েছে ভাই, পরীক্ষা এই মাসের শেষে ধরে তোমরা পড়ো, আগামী মাসে ইনশাআল্লাহ হবে। কাজের প্রেসার কেমন? এখন কাজের প্রেসার সম্পর্কে আমরা কিন্তু 3 জনের আবার পৃথক মতামত নিব, এটা একটু নোট ডাউন করো। মেহেদী বন্ধু কমেন্ট করেছে, মেহেদী বন্ধু কিন্তু আমার সাবেক ম্যাচে একসাথে আমরা ছিলাম। মেহেদী কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুপারিশপ্রাপ্ত। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারীতে ডুয়েটিয়ানদের জব পাওয়ার হার কেমন? এটা একটা প্রশ্ন করেছে। তো আমরা অলরেডি আমাদের এখানে 2 ফার্স্ট বয় আছে। পলাশ ভাই লাস্ট নিয়োগের ফার্স্ট বয়, মাইদুল ভাই 2021 সালের নিয়োগের ফার্স্ট বয়, আর নূর নবী হচ্ছে 2022 এর নিয়োগের সেকেন্ড বয়। তো তাদের ফার্স্ট বয় ডুয়েটিয়ান ছিল, তাদের ফার্স্ট বয় ডুয়েটিয়ান ছিল নূর নবীদের, তাই না নূর নবী? জি, আমাদের ফার্স্ট বয় আচ্ছা ডুয়েটিয়ান ছিল এবং আমাদের ওইখানে মানে মোটামুটি 6 জন মানে ডুয়েটিয়ান আর কি ছিল। এরপর আচ্ছা নতুন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রেজাল্টটা হলো, ওইখানে 3 ভাইয়ের আর কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যায় সৌভাগ্যক্রমে। ও আচ্ছা আচ্ছা, মানে পানি উন্নয়ন বোর্ডে যারা উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত অলরেডি আছে তারা আবার সহকারীতে চান্স পেয়েছে। জি জি জি, 3 জনের। তা তোমাদের ফার্স্ট বয় চাকরি হয়েছে নাকি সেটা? না না না, ওনার হয়নি, অন্য ও 3 আচ্ছা, জনের আর ওনার কি অবশ্য হয়েছে। বয়সও শেষের দিকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি যারা একজন কমেন্ট করেছে ডুয়েতে শামীম তাদের মাসুদ। প্রায় বয়স শেষের দিকেই আর কি, এখন স্ট্রাগল করতেছে তারা। আমাদের ব্যাচে আচ্ছা 6 জন ছিল, 6 জন আছে। তো একজনের এবার স্টান ইঞ্জিনিয়ার হয়েছে, সে দ্রুতই ওখানে জয়েন করবে। তো আপনার এই পার্সেন্টেজ মিলিয়ে নেন যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথায় কত পার্সেন্ট আছে। জি জি ভাইয়া, সেটাই। এটা আপনাদের যারা দর্শক এই ধরনের আর কমেন্ট করেছেন আরেকটা তারা কথা এই হলো সেবাত স্ট্যাটিস্টিক্যাল ভাই, নিজেরাই মিলাবেন। জি। আরেকটা কথা হলো যে ডুয়েটেন দেখে মানে ভয় পাওয়ার বা হতাশ করার কোনো কারণ নাই। নিজেদের মতো পড়াশোনা করো। হ্যাঁ, মাজুল ভাই শুরুতেই বলছে রিজিকের বিষয়, সবকিছু মিলেই জব হয়। আপনার পরিশ্রম, ধৈর্য, রিজিক, এই তিনটা একসঙ্গে হয়ে গেলে দেখা যায় যে কারো ফার্স্ট টাইমে জব হয়ে যায়, কারো সময় লাগে। এই জাস্ট জব হবে, লেগে থাকলে জব হবে। আচ্ছা, আমাদের এই একটা যে সহমত পোষণ ফাউন্ডেশনের করতে ট্রেনিং এ করেন। ওখানে যে ইয়া ছিল, সকালে পিটি করাতো। তো তার আর্মি হ্যাঁ পার্সন ভাই কিছুদিন আগে করছে। তো তাদের একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। হ্যাঁ, তো এইভাবে এক্স্যাক্টলি যদি ভাইয়া। আপনি প্রশিক্ষণটা ওইভাবে নিতে পারেন, প্রশিক্ষণ বলতে ওই প্রশিক্ষণের কথা বলতে ওইভাবে আপনি স্টাডি করতে পারেন। স্টাডি করলে কিন্তু আপনার এই পরীক্ষার হলে খুব ইজিলি আপনি সব কোশ্চেনের অ্যান্সার মোটামুটি দিয়ে আসতে পারবেন। আর 70 মার্কে বা 80 মার্কের অ্যান্সার কোশ্চেন আসলে যে আপনি 80 দিতে পারবেন এরকম না। একটা মানুষ দুনিয়া সবকিছু জানে না। যে কোশ্চেন কর্তা, এই যে দ্যাটস দ্য কোশ্চেন পয়েন্ট করে, ভাই, দ্যাটস দ্য পয়েন্ট। সেও কিন্তু সব দুনিয়া সবকিছু পারে না। জব তবে পাওয়ার জন্য টার্গেট দ্যাটস রাখতে দ্য 100% হবে যে পয়েন্ট। মার্কের দরকার নেই আর কি। হ্যাঁ হ্যাঁ, তবে টার্গেট রাখতে হবে এক্স্যাক্টলি যে এক্স্যাক্টলি। অন্যকে আমি মানে 43 জনের, আমাদের যেরকম 43 জনের সার্কুলার হয়েছে, অনেক জায়গায় একজনের সার্কুলার হয়। তো একজনের তো হবে, জব তো একজনেরই হবে, তাই না? তো একজন টিকবে, সেও তো মানুষ, আপনিও তো মানুষ, কেন আপনি পারবেন না? এইভাবে স্পিড তৈরি করতে হবে। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। এই এই স্পৃহাটা সবার মাঝে যখন ছড়িয়ে যাবে তখন আপনারা প্রতিযোগিতার এই যে প্রতিযোগিতাটা আপনারা অনেক বেশি ভাবছেন সেটা আপনার সহজ মনে হবে। শামীম হাসান কমেন্ট করেছে, সিফাত ভাই পানি উন্নয়ন বোর্ডের জন্য নন কেমনে পড়বো? জবের জন্য পড়ার, ও আবার জব করে, সে প্রাইভেট জব করে, তো ডিপলি পড়ার সুযোগ হয় না ভাইয়া। সেটা ননের জন্য কিভাবে পড়বো এটা পরবর্তীতে আমি ইনবক্সে তুমি নক দিও। সিফাত আহমেদ আমার নামের একজন নাম বলছে যে প্রথমত গাজীপুরে না গিয়ে কিভাবে চাকরির প্রিপারেশন শুরু করা যায়, এই প্রশ্নটা অবশ্যই থাকবে।
আমাদের সম্মানিত আর দুজন অডিয়েন্স আছে, তারা কিন্তু গাজীপুরেই ছিল, গাজীপুর থাকা অবস্থায় তাদের চাকরি হয়েছে। তো এই প্রশ্নটা শ্রদ্ধেয় বড় ভাই পলাশ ভাইয়ের কাছে, যে গাজীপুরে না গিয়ে কিভাবে চাকরির প্রিপারেশন শুরু করা যায় ভাইয়া। আচ্ছা, আমি মূলত একটা ব্যাপার হচ্ছে, মানে যেমন ক্রিকেট খেলায় কিন্তু একটা ব্যাটসম্যান সব বলে 6 মারতে পারে না, মানে বাউন্ডারি হয় না কিছু, মানে বল হচ্ছে সে খেলতে পারে না কিছু, দুই একটা বাউন্ডারি হয়। তো আমার এমন একটা টার্গেট ছিল যে আমি একটা বেস করে পড়তাম, যে হ্যাঁ আমার পানি উন্নয়ন বোর্ডের কোশ্চেন প্যাটার্নটা আমার ভালো লাগতো, কারণ এটা ডিপার্টমেন্ট বেস। তো আর হচ্ছে আমি কিন্তু জব করতাম, যেহেতু ডিপার্টমেন্টে জব করলে কিছু না কিছু জানা যায়, তো এই ক্ষেত্রে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করতাম যে যখন একটা চাকরির পরীক্ষায় কিভাবে আগানো যাবে, আমি কিন্তু 6 মাসের মতো ফার্স্টে স্টাডি করছি, কিন্তু কিভাবে কোথা থেকে শুরু করব এটাই বুঝতে পারি নাই, আর আমাকে দেখাই দেওয়ার মতো কেউ ছিল না। তো আমার পাশের একটা রুমমেট, আমি একটু এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করি, তাহলে বুঝতে পারবে। আমার পাশের একজন রুমমেট ছিলেন, সে হচ্ছে এলজিডির অ্যাকাউন্টেন্ট। উনি কিন্তু বিসিএস দিয়ে আসছে, মানে ওনার হয় নাই আনফরচুনেটলি। তো উনি আসার পরে আমাকে বললো যে এভাবে পড়েন। তো ফার্স্টে হচ্ছে আপনার যেই বইটা সবচেয়ে সহজ, সবচেয়ে ভালো লাগবে, সহজ মনে হবে, সেই বইটা আপনি শুরু করেন সেটা দিয়ে। যেমন আমার ভালো লাগতো হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এই বইটা সহজ, পড়তে ভালো লাগে, বাংলাদেশ সম্পর্কে জানা যায়। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলা সহজ। ফার্স্টে যদি আমি কঠিনটা ধরে শুরু করি, আমি কিন্তু মানে আমার যে স্পিড যেটা থাকার কথা সেটা কিন্তু আমার থাকবে না। এই জন্য আমি বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করলাম, এটা পড়লাম, ভালো লাগলো, তারপর আরেকটা পড়লাম। আর আমি সব ডেলি সব সাবজেক্ট গুলো পড়তাম, তবে বিশেষ করে একটা টার্গেট রাখতাম, যেমন বাংলাদেশ বিষয়াবলীর কথা যেরকম বললাম, যে 10 দিনের মধ্যে আমি এই বইটা শেষ করব। তখন আমি এই টার্গেট নিয়ে পড়তাম যে 10 দিনের মধ্যে এই বইটা কিভাবে শেষ করতে হবে। তো এই বইটার ক্ষেত্রে আমি একটু টাইমটা বেশি দিতাম অন্য বইয়ের থেকে। অন্য বইগুলো পড়তাম, কিন্তু দেখা গেছে অন্যগুলো আধা ঘন্টা পড়লে আমি এটা মোটামুটি 1 ঘন্টা করে টাইম দেওয়ার চেষ্টা করতাম। তো বাংলাদেশ বিষয়াবলী যখন শেষ হলো, তখন আমি আন্তর্জাতিক বিষয়াবলী, তখন এইভাবে টার্গেট নিলাম যে এটা শেষ করতে হবে। এইভাবে করে করে যখন আমার বই পুরো মোটামুটি শেষ হলো, তখন আমি রিভিশনে চলে গেলাম, যে আমি কিভাবে রিভিশন দিতে হবে। তারপরে আমি রিভিশন দেওয়া শুরু করলাম, কোশ্চেন সলভ করা শুরু করলাম। কিছু ইউটিউবে কিছু চ্যানেল আছে, যেমন স্বপ্নের স্কুল। এখানে আমি অফিসে বসে বসে কানে হেডফোন দিয়ে যখন ফ্রি টাইম পেতাম, ওই নন ডিপার্টমেন্ট গুলা ইয়ে করতাম। যেমন আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়লাম, তো ইউটিউবে সার্চ দিলাম বাংলাদেশ বিষয় বলি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো ওখান থেকে অনেক কোশ্চেন আসতো, এগুলা তাদের সাথে, কারণ আমি যে পড়ছি আমার পড়ার থেকে কিন্তু আমি যদি আরেকজনের থেকে শুনি, তাহলে আমার কিন্তু আমি খুব দ্রুত সেটা আয়ত্ত করতে পারবো, মুখস্থ হবে বা আমার মনে থাকবে। তো এই জন্য আমি ওইভাবে ট্রাই করতাম। তারপর হচ্ছে কিছু অনলাইনে এক্সাম ছিল, অনলাইনে এক্সাম গুলা দিতাম। কিছু অ্যাপস আছে, সেই অ্যাপস গুলো ইউজ করে ওখানে এক্সাম দিতাম। এভাবে করে আগিয়েছি। আর এর জার্নিটা মোটামুটি এরকমই ছিল ননের ব্যাপারে। আপনার সাথে ভাই আমার অনেক জিনিস মিলে গেল, খুব ভালো লাগলো যে একটা কথা বলেছেন যে আমরা কিন্তু পড়তে গিয়ে সবসময় একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকি, যে মানে পড়া কঠিন। তো মাঝে মাঝে এরকম সময় যে আমরা এই জন্য, আমিও এরকম করতাম, আমার যেগুলা ফেভারিট সাবজেক্ট এগুলা বেশি পড়তাম। আমি কিন্তু ভাইয়া এটা কনফেস করি, আমি ডিপার্টমেন্টে অনেক দুর্বল ছিলাম। যতটা আমি মাইদুল ভাই আর নূর নবীকে চিনি, তারা ডিপার্টমেন্টে অনেক স্ট্রং ছিল, তবে আমার স্ট্রেংথটাই ছিল আমার মানে নন ডিপার্টমেন্টটা, এটা আর কি গড গিফটেড ভাবে ন্যাচারালি পারতাম। আর একটা আমি জিনিস অ্যাড করব, বাংলা আর ইংরেজি নন ডিপার্টমেন্টের মধ্যে এটাতে কিন্তু অ্যাভারেজ সব পরীক্ষায় 20-40% মার্ক থেকেই থাকে। আর বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে এই দুইটাতে কম্বাইন্ড ভাবে দেখা যাচ্ছে 20% থাকে। যাই হোক, নন ডিপার্টমেন্ট আপনারা ওইভাবে একটু গুরুত্ব দিবেন। আর আমার প্রিয় বন্ধু আমার ফজলে রাব্বি কমেন্ট করেছে, পরিচিত পরিচিত কণ্ঠ অপরিচিত অপরিচিত রূপে দোয়া ও শুভকামনা রইল বন্ধু। ফজলে রাব্বি, সে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত আছে। তো মাহমুদুল হাসান ভাই কমেন্ট করেছেন, বুয়েট প্যাটার্ন তো এবার সম্পূর্ণ নতুন প্রশ্ন প্যাটার্ন, তাহলে কিভাবে পড়বো? এটা আমরা আবার আসবো এই কথায়। মোহাম্মদ রাসেল ভাই কমেন্ট করেছেন, বুয়েট প্যাটার্নের আগের থেকে কিছুটা পরিবর্তন আসছে, এক্ষেত্রে ভালো করার উপায়। এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি একটা কথা, সেটা হচ্ছে এখানে আমাদের সম্মানিত 3 অতিথি রয়েছে,
এই ভাইদের পরীক্ষা দেওয়ার মানে মাইদুল ভাই 21 সালের সার্কুলারে চাকরি পেয়েছে, তার আগে যেটা 19 সালের সার্কুলার হয়েছে ওইটা কিন্তু বুয়েট নিজেই পরীক্ষা নিয়েছিল। তারপর মাইদুল ভাইরা যখন পরীক্ষা দিল তখন পানি উন্নয়ন বোর্ড নিজেরা নেওয়া শুরু করলো। তারপরের ব্যাচ হচ্ছে নূর নবীরা, নূর নবীদের ক্ষেত্রেও পানি উন্নয়ন বোর্ড নিজে নিয়েছে। তারপরের ব্যাচ হচ্ছে পলাশ ভাই, তার ওইটাও পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ নিজে নিয়েছে। এখন যেহেতু বুয়েট নিবে সেহেতু বুয়েট প্যাটার্নের কিন্তু কিছু পরিবর্তন এসেছে। তো এই ক্ষেত্রে আপনারা সহকারী মানে আমার শ্রদ্ধেয় পলাশ ভাইয়ের কাছে মন্তব্য নিব যে তারা কি সহকারী প্রকৌশলী পদে যেটা পরীক্ষা হয়েছে ওইটা ফলো করবে কিনা, এটা একটু জানতে চাই। কারণ ভাই আপনি জানেন সহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় জেনারেল ম্যাথ ছিল না। তো আমরা ইতিপূর্বেও দেখেছি যে সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা হওয়ার পর যখন উপসহকারী হয় তখন ওইটা সহকারী প্রকৌশলীকে ফলো করে। তো পলাশ ভাই একটু জানাবেন। আচ্ছা, যে ব্যাপারটা হলো সহকারী প্রকৌশলী জেনারেল ম্যাথ ছিল না, কিন্তু জেনারেল ম্যাথ তো আসতেও পারে। যেমন নুরুন নবী ভাই যে, সরি নুরুন নবী ভাই না মাইদুল মাইদুল ভাই, নামটা বোঝা যাচ্ছে না, তাদের টাইমে কিন্তু মানে ম্যাথ ছিল, শুধু ডিপার্টমেন্ট ম্যাথ ছিল, কিন্তু থিওরি ছিল না। কিন্তু আমাদের টাইমে কিন্তু থিওরি এসেছে, থিওরি সহ ম্যাথ সহ। আবার ডিপার্টমেন্ট থিওরিতে কিন্তু কোশ্চেন করেছে ইংলিশে, ঠিক আছে? তো কখন কোনটা আসবে এই জন্য আমাদের এমন একটা অবস্থা হয়েছে এখন, ডিপ্লোমা যারা আমরা করেছি, উপসহকারী প্রকৌশলীদের পদে পরীক্ষা দিচ্ছি, আমাদের এই কোশ্চেন প্যাটার্ন করতে করতে আমাদের এজ শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যানালাইসিস করতে হবে কোশ্চেনটা কিরকম আসে। অবশ্যই স্টেন ইঞ্জিনিয়ার লাস্ট যেটা হয়েছে সেটা দেখবেন। এছাড়াও আগে বিগত সালে বুয়েট প্যাটার্ন কি পরীক্ষা নিয়ে কি টাইপের পরীক্ষা নিয়েছে, তাদের কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল এটাও দেখতে হবে। জেনারেল ম্যাথ ছিল, তবে আশা করি জেনারেল ম্যাথ না আসবে না, কিন্তু তারপরে আপনারা কিছু দেখে যেতে পারেন। কারণ একজন আপনার জেনারেল ম্যাথ দেখে গেল, সে পারছে, আপনি পারেন নাই, তো সে চাকরির বাজারে সে কি এগিয়ে গেল না? অবশ্যই এগিয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে জেনারেল ম্যাথটা দেখে যাওয়া। আর হচ্ছে ডিপার্টমেন্ট ম্যাথ তো অবশ্যই দেখতে হবে, থিওরি সহ দেখে যাবেন। কারণ অনেক ক্ষেত্রে এখন একটা প্যাটার্ন চলে আসছে কি, যে থিওরি যেই কোশ্চেন শর্ট একটা কোশ্চেন দেয়, এটার সাথে ওই রিলেটেড একটা ম্যাথ দিয়ে দেয়। যেমন বালির এফএম কি, বালির এফএম কিভাবে নির্ণয় করা হয়, এফএম এর একটা ম্যাথ দিয়ে দিল। কম্বাইন্ড এফএম বা যেই এফএম গুলা আমরা বের করি এরকম একটা ম্যাথ দিয়ে দিল। বা বিম কাকে বলে এরকম দিল, বিম কত প্রকার এটা দিল, দেওয়ার পরে বিমের একটা ম্যাথ দিয়ে দিল। এরকম ভাবে আসে। তো আপনারা এইভাবে মানে শুধু ডিপার্টমেন্টের ম্যাথ করবেন এরকম না, আপনার এছাড়াও থিওরিও পড়তে হবে, ম্যাথও করতে হবে। যেসব ম্যাথ গুলা ইম্পর্টেন্ট আসে সেই সব ম্যাথ গুলো করে যাবেন, মানে জেনারেল ম্যাথের কথা বলছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমরা কিন্তু এখনো অনেক একটা সুন্দর এক্সপিরিয়েন্স এখনো আমরা শুনতে মানে বাকি আছে। ইতিমধ্যে আমাদের সাথে 57 জন দর্শক আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পরিচিতদের সাথে এই লিংকটি শেয়ার করতে পারেন যাতে তারাও তাদের বিভিন্ন প্রশ্ন করতে পারে। আমরা অলরেডি যদিও অনেক প্রশ্ন পেয়েছি, তো এই জিনিসটা স্প্রেড করে দিয়েন সবাই। তো একজন কমেন্ট করেছে, সে সদ্য পলিটেকনিকের চান্স পেয়েছে সিভিল ডিপার্টমেন্টে। ভাইয়া, পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে প্রাইমারি অথবা কলেজের শিক্ষকতা করা যায় না? অর্থাৎ ডিপ্লোমা করে কলেজের শিক্ষকতা করা যায় না? তো ভাইয়া এটা আমি উত্তর দেই। সেটা হচ্ছে আমরা ডিপ্লোমা পড়ে আমাদের নিজেদের পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে টিচার হতে পারি। এছাড়াও হাই স্কুল গুলোতে যেগুলোতে ভোকেশনাল, সেগুলোর ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবেও নেয়। আমাদের এক ট্রেড ইনস্ট্রাক্টর ভাই, আমার খুব প্রিয় বন্ধু মাহমুদুল ভাই, সে ট্রেড ইনস্ট্রাক্টর। ইদ্রিস আলী আমাদের ভালোবাসা জানিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। এইচ তারেক কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, পরীক্ষা কি জুলাই হবে নাকি অগাস্টে হবে? প্যাটার্ন কি রকম হবে বললে উপকার হবে। এটা নিয়ে অলরেডি কয়েকবার কথা বলা হয়েছে, সংক্ষেপে বলি। প্যাটার্নটা আপনারা সহকারী প্রকৌশলী পদে যেটা লাস্ট পরীক্ষা হয়েছে ওইটা ফলো করবেন। আমি ইনশাআল্লাহ সেটার প্রশ্ন অলরেডি আপলোড করেছিলাম, আমি যেটা সাজেশন দিয়েছিলাম সেটাতে আছে। আর এক্সাম জুলাইয়ের শেষে ধরেন আগস্টের ফার্স্ট উইকে হতে পারে। সুবর্ণা সরকার সাবু কমেন্ট করেছে, পরীক্ষা কে নিবে? আপু, পরীক্ষা বুয়েট নিবে ইনশাআল্লাহ। ভাইয়া ডিপ্লোমা করে আবারও করেছে। পলাশ ভাইকে ভালোবাসা জানিয়েছে মোহাম্মদ ইব্রাহিম। পলাশ ভাই, আপনার হয়তো পরিচিত মোহাম্মদ ইব্রাহিম,
সে আমারও অবশ্য লিস্টে আছে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রাকিব আল হাসান। আপনারা সবাই কি শুরুতে ডুয়েট অ্যাডমিশনে ছিলেন? কাইন্ডলি সবাই জানাবেন, আমি সংক্ষেপে জানিয়ে দেই। মাইদুল ভাই একবার খুব সম্ভবত অ্যাডমিশন দিয়েছিল, নূর নবী একবার অ্যাডমিশন দিয়েছিল। পলার ভাই আপনি কি অ্যাডমিশন দিয়েছিলেন? না, আমি অ্যাডমিশন দেইনি, ডুয়েটে অ্যাডমিশন দেইনি। আচ্ছা, ভাইও অ্যাডমিশন দেয়নি। তো যাই হোক, পারভেজ খান ভাই ভালোবাসা জানিয়েছেন সবাইকে, ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ তাওহিদ হোসাইন কমেন্ট করেছে, ভাই কনফিডেন্টলি পারা ম্যাথ পরীক্ষার হলে সূত্র ভুল করে বসি। এটা অবশ্যই আপনার পলাশ খান ভাই অলরেডি বলেছেন। ভাই কিন্তু সূত্রগুলো ভাই তোমরা ভাইয়া এই যে আমিও নিজে বলি, আমি কিন্তু পড়ার যথেষ্ট সময় পেয়েছিলাম, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে পর্যাপ্ত প্র্যাকটিস করি না। আমাদের জন্য পলাশ ভাই তিনি চাকরি করতো, অফিসে বসে তিনি পড়াশোনা করতো। তো ভাইয়া এই জিনিসগুলো তুমি যেহেতু সরাসরি জব প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপাতত কমেন্ট করা শেষ, আপনারা আরো কমেন্ট করতে পারেন। এখন মানে আমার সবচেয়ে পানি উন্নয়ন বোর্ডের যেটা ভালো লাগে সেটা সবার সাথে শেয়ার করি এবং ভাইদের কাছে এটা নিয়ে পৃথক মন্তব্য শুনতে চাবো। আমরা মানে এতক্ষণ আমরা তো পড়াশোনার প্যারা নিয়ে কথা বললাম যে কি রকম। এখন পানি উন্নয়ন বোর্ডে চান্স পেলে কি কি সুবিধা, তারপরে যে ট্রেনিংটা হয়, আমার ট্রেনিংটা আমি শ্রদ্ধেয় বড় ভাইদের যখন ট্রেনিং করছিল পানি উন্নয়ন বোর্ডের খুব ভালো লেগেছিল। মাইদুল ভাই আপনার একটু সেই সুখ স্মৃতি শেয়ার করবেন যে সারা দেশে যেভাবে ঘুরে বেড়ানো হয়, মানে ট্রেনিং এর সাথে সাথে একটা মনে করেন যে বাংলাদেশ ওয়াইড একটা ট্রিপ হয়, একটা খুব সুন্দর মনোরম পরিবেশে ঘোরার সুযোগ হয়। ভাই আপনি আপনার সংক্ষেপে শেয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ ইফতেখার তোমাকে। তো পানি উন্নয়ন বোর্ডে আমরা জয়েন করার পর 1 মাস পর আমাদের ফাউন্ডেশন ট্রেনিং হয় আর কি। তো ফাউন্ডেশন ট্রেনিং চাকরিতে জয়েন করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন ট্রেনিং নামটাই দেওয়া হয়েছে ফাউন্ডেশন দিয়ে, কিন্তু শুরু ফাউন্ডেশন ট্রেনিং। তার মানে হচ্ছে এই ট্রেনিং এর মাধ্যমে আমরা চাকুরির বিধিমালা এবং চাকরির সুযোগ সুবিধা সবকিছুই আমরা এখানে শিখতে পারি আর কি। তো এই ফাউন্ডেশন ট্রেনিং এর মাধ্যমে সারা দেশে অনেক জায়গায় দর্শনীয় স্থানও ঘোরা হয়। আমাদের ফাউন্ডেশন ট্রেনিং ছিল প্রায় 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আমরা প্রথম 9 দিন ছিলাম মুন্সিগঞ্জে ছিলাম আমরা প্রথম 9 দিন। তো ওইখানে আমাদের অফিসিয়ালি ভাবে পদ্মা সেতু, তারপর হচ্ছে নারায়ণগঞ্জে সোনারগাঁ, যেটা পানামা সিটি বলি আমরা, আরো বিভিন্ন জায়গায় মাওয়াঘাট, এখানে বিভিন্ন জায়গায় আমার ঘোরার সৌভাগ্য হয়েছে। ওখানে 9 দিন থাকার পর আমরা প্রায় 16 কি 18 দিন গেছিলাম রাঙ্গামাটিতে। তো ওইখানে প্রকৌশল একাডেমিতে থাকার সুযোগ হয়েছে। ওইখানে আমরা খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম সব অঞ্চল ঘোরার সৌভাগ্য হয়েছে। সব থেকে ভালো লাগছে ওইখানকার কাপ্তাই লেকটা যে আল্লাহ তাআলার যে এত অপরূপ সৃষ্টি, একপাশে 2 সাইডে হচ্ছে পাহাড়, মাঝ দিয়ে মানে লেকটা অসাধারণ লাগে আর কি। তো এগুলো সবকিছুই সম্ভব হয়েছে যে চাকরি হওয়ার পর। তো আমি মনে করি যারা চাকরি প্রত্যাশী আছে তারা আল্লাহ তাআলা তাদেরকে সফল করুক। তারা সব দিকে আমাদের মতন আমরা যারা দেখে আসছি তাদেরও দেখার সৌভাগ্য হোক, তারাও লাইফটাকে উপভোগ করুক। তারা যে কষ্ট করতেছে এখন তাদের কষ্ট যেন সার্থক হয়, আমি এটাই চাইবো আর কি। তো ওইখানে থাকার পর ওখানে 16 দিন আমরা শেষ করার পর আমাদের ফিল্ড ট্রিপ ছিল প্রায় 10 দিন। তো আমরা ওই 10 দিনে সিরাজগঞ্জের হাট পয়েন্ট, ওপাশে বায়ুবল আমরা দেখছিলাম। তারপর পাবনাতে গেছিলাম, পাবনাতে অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে। মৌলভীবাজার, ওখানে চা বাগান সহ আরো বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। তো এই আর কি মূলত ফাউন্ডেশন ট্রেনিং এ অনেক কিছু ওখানে শেখা হয়েছে আর কি, অনেক জ্ঞান অর্জন করা হয়েছে। এখানে চাকরির বিধিমালা সম্পর্কে, কিভাবে চলতে হবে, কিভাবে অফিস ম্যানেজমেন্ট করতে হবে, বিভিন্ন কোন ধরনের সমস্যা হলে কি ধরনের আমাদের মানে আমরা স্টেপ নিতে পারি, এগুলো সম্পর্কে জানা হয়েছে। বিভিন্ন জায়গা ঘোরা হয়েছে। তো ওভারঅল ভালো। অনেক আর কি আমি শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে যে এই জবের মাধ্যমে সারা বাংলাদেশের প্রায় অনেক জায়গায় দেখা হয়েছে আর কি। এতটুকুই আর কি। আমার মনে হয় যে নূর নবীর আরো মনে হয় অন্যান্য জায়গা দেখছে, ওরা বলবে হয়তো। একটা মজার ব্যাপার বলি,
অনেকেই দেখি পড়ার টেবিলের লিখে রাখে যে অমুকের জন্য আমি সরকারি চাকরি পাবো, তমুক। একজন ভ্রমণ পিপাসু হিসাবে আমার সবসময় এটা লোভ ছিল। সত্যি বলতে এটার প্রতি আমার খুব একটা ইয়ে ছিল যে এরকম একটা চাকরি হবে পানি উন্নয়ন বোর্ডে। যদিও আমি পানি উন্নয়ন বোর্ডে লাস্ট নিয়োগে পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা না দিয়ে বাংলাদেশের যুব কর্তৃপক্ষতে পরীক্ষা দিয়েছিলাম। তা আমার কিন্তু ভাই এটা আফসোস যে আমার আহ এরকম ফাউন্ডেশন ট্রেনিং করার আজ অব্দি সুযোগ হলো না। তো এই পর্যায়ে আমি পলাশ ভাইয়ের কাছে যাব। পলাশ ভাই সদ্য তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যে সদ্য ভাই তার মানে ফাউন্ডেশন ট্রেনিং ভাই শেষ করেছে। ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। পলাশ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হচ্ছে মনে হয়, আই থিঙ্ক আচ্ছা ভাই, ওনার নেট নেট প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, নেট আমাদের ফাউন্ডেশন ট্রেনিং সমস্যা। হলো টোটাল হচ্ছে পলাশ ভাইয়ের ওখানে নেটওয়ার্ক বাফারিং করছে, এই জন্য ভাই আপাতত সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ভাই আবার পুনরায় লাইনে ফিরলে আমরা ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। পলাশ ভাইয়ের আপাতত ভাইয়ের নেটওয়ার্ক ঠিক হলে আবার ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি নূর নবীর কাছে একটু সংক্ষেপে জানতে চাবো তার সেই এক্সপিরিয়েন্সের কথা, ফাউন্ডেশন ট্রেনিং। আসলে যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বিশদভাবে জানতে গেলে বা এর উদ্দেশ্য সবকিছু জানতে গেলে ফাউন্ডেশন ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন ট্রেনিংটা হলে আমাদের যে ডিভিশন আছে, ডিভিশনে আমরা কিভাবে চলবো, চেইন অফ কমান্ড কি আছে, সবকিছু আমাদের জানা যায়। তো এক্ষেত্রে মাজুল ভাইয়েরা খুবই সৌভাগ্যবান ছিলেন। তার কারণ হলো যে তারা রেজাল্টের পর পরই তাদের মানে জয়েন হয়েছিল। আমাদের রেজাল্টের পর অলমোস্ট 7 মাস লেগেছিল আমাদের জয়েন হতে। তার কারণ হলো যে আমাদের মেডিকেল থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন, এনএসআই, ডিএসবি সবকিছু এই 7 মাসের মধ্যে হয়ে গেছিল। প্লাস আমাদের যে ফাউন্ডেশন ট্রেনিংটা ছিল ওটা আরো 6 মাস পর আমাদের হয়েছে আর কি। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের ফার্স্ট ট্রিপ ছিল মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে আমরা মোটামুটি 18 দিন 20 দিনের মতো ছিলাম। এরপরে আমরা কাপ্তায়ে ছিলাম। আমাদের টোটাল 57 দিন ট্রেনিং হয়েছিল। এর মাঝে ফিল্ড ট্যুর ছিল 15 দিন। তো মুন্সিগঞ্জ তো ভাই বললো যে পদ্মা সেতু মাছ, পদ্মা সেতু প্লাস মাওয়া ইলিশ, এরপরে বঙ্গবন্ধু সমাধিসৌধ প্লাস গোপালগঞ্জ। সেখানকার গোপালগঞ্জ প্লাস সেখানকার ঐতিহ্যবাহী খাবার দাবার। এরপরে যখন কাপ্তাই গেলাম, কাপ্তাই তো মানে সেই বিমোহিত অবস্থা, আহ, দেখেই মন জোড়ায় যায় একদম। মাজিল ভাই বললো যে দুধারে পাহাড়, মাছ দিয়ে লেক। আমরা অবশ্য কাপ্তাই থেকে বিলাইছড়িতে গিয়েছিলাম। সেটা আমার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল একদম। এত সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি। এরপরে যখন ফিল্ড ট্যুরে গেছিলাম, ফিল্ড ট্যুরে আমার সবচেয়ে ভালো লেগেছে তাহিরপুর। তাহিরপুর নীলাদ্রি লেক, মানে এটা এত সুন্দর মনে হবে সমুদ্রের মধ্যে একদম মানে সবুজের সমুদ্রে আহ, চলে গেছেন। আহ, মোটামুটি আমার ফাউন্ডেশন ট্রেনিং আমাদের যে ডিভিশন গুলো ছিল সেখানে থাকার প্লাস তাদের আতিথেয়তা গ্রহণ করার অভিজ্ঞতা হয়েছিল। এর মাঝে সবচেয়ে ভালো সময় কেটেছে আমার কি বলবো, আমার বর্তমান ডিভিশন ডালিয়াতে। কারণ এখানকার এক্সচেঞ্জ স্যার থেকে মানে শুরু করে এসডি স্যার, আমাদের যে এসও ভাইরা আছে সবাই খুব আন্তরিক ছিল। আমাদের আপ্যায়ন থেকে শুরু করে সাইট ভিজিট মানে সবকিছুই খুঁটিনাটি খুব ভালোভাবে আমাদের দেখানো হয়েছে। সর্বোপরি বলা যায় যে আমার ফাউন্ডেশন ট্রেনিং প্লাস জয়নিং এ পর্যন্ত জব আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। এই জিনিসগুলো শেয়ার করার ব্যাপারটা কি জানেন, আমি সবসময় যেটা চেয়েছি, আমার আমার কথা যারা শুনেন বা আমাদের যারা ডিপ্লোমা পড়ুয়া ভাই আছে, যারা সরকারি চাকরি মানে নট অনলি ডিপ্লোমা পড়ুয়া ভাই, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেন,
এই জিনিসগুলো শুনলে আপনার একটা অন্য মানে একটা প্রণোদনা কাজ করবে, এটা একটা প্রেরণা আপনাকে ভালো করার জন্য, মানে অনেক উপলক্ষ দরকার না, এই জিনিসগুলো জাস্ট ফিল করবেন। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই যারা ছিল তারা যখন চাকরি পেয়েছিল, আমি এই জিনিসগুলো just দেখতাম যে কবে আমারও চাকরি হবে, এরকম একটা ট্রেনিং পাবো, এই এক্স্যাক্টলি এই কারণেই এগুলা কিন্তু শোনা। আর আজকের লাইফে নট অনলি পড়াশোনা রিলেটেড আলোচনা করার জন্য চাকরির সুবিধা এবং এই ধরনের স্পেসিফিক কিছু বিষয় নিয়েও আপনাদের যাতে আমরা ইন্সপায়ার করতে পারি, এই জিনিসটা আর কি একটা অন্যতম উপলক্ষ ছিল। যাই হোক, এখন আমাদের মাঝে এই পলাশ ভাই আবার উপস্থিত হয়েছে, এখন পলাশ ভাইয়ের অনুভূতি শুনবো ফাউন্ডেশন ট্রেনিং। আচ্ছা, ফাউন্ডেশন ট্রেনিংটা আসলে একটা মজার জায়গা। আমরা মানে যখন ওখান থেকে চলে আসছিলাম তখন ভাবলাম যে দুনিয়ার মানে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সবচেয়ে ভালো সময় কাটিয়ে আসলাম আমরা। 56 দিনের মতো ছিল ফাউন্ডেশন ট্রেনিং। ওখানে মুন্সিগঞ্জে ছিলাম। ওখানে ছিলাম হচ্ছে 18 দিন। তারপরে হচ্ছে 16 দিনের আমাদের ফিল্ড ট্রিপ ছিল, আর 22 দিনের ছিল কাপ্তাই প্রকৌশল একাডেমিতে। তো এর মধ্যে ফার্স্ট হচ্ছে যখন আমরা মুন্সিগঞ্জে যাই, ওখান থেকে আমাদের বঙ্গবন্ধু সমাধিতে নিয়ে গেল। তারপরে একটা পদ্মা সেতু, ওখানে পদ্মা সেতু ভিজিট করলাম। ওখানে আমাদের যেই কাজ, পদ্মা সেতুর যে কাজ হয়েছে, পানি উন্নয়ন বোর্ড যে কাজ করেছে, ফিল্ড ট্রিপ, ওখানেও ফিল্ড ভিজিট ছিল, ওখানে করেছি। তারপর রাতে ইলিশ দিয়ে খাওয়া, ঠিক আছে, এগুলা খেলাম। তারপরে যখন লাস্ট 3 তারিখে আমরা চলে গেলাম, গত মাসের 3 তারিখে আমরা চলে গেলাম হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে আমরা ফার্স্ট ট্রিপ শুরু করলাম ডালিয়াতে। তো ডালিয়াতে গিয়ে মানে আমাদের অবসরে থাকতে দিয়েছিল। এমন এমন একটা জায়গা যেখানে আসলে অবিশ্বাস্য মনে হয় যে আমরা বাংলাদেশের এমন একটা প্রকৃতি, এমন একটা সৌন্দর্য যে বাংলাদেশে আছে কিনা বোঝা যায় না ওখানে থাকলে। তারপর ওখান থেকে গেলাম রাজশাহী শহর। রাজশাহী শহরে খুবই ভালো লাগলো। রাতের শহর খুবই ভালো সুন্দর। ওখানে আইবাত টিবাত, সেখানে পেয়ারা মাখা খেলাম, রাজশাহীর বিখ্যাত খাবার খেলাম। ওখান থেকে চলে গেলাম হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে তারপর ঢাকা। ঢাকা থেকে আসলাম হচ্ছে সুনামগঞ্জে, সিলেটের সুনামগঞ্জ। ফার্স্টে সিলেট আসলাম, সিলেট থেকে গেলাম সুনামগঞ্জে। সুনামগঞ্জের ওখানে টাঙ্গুয়ার হাওর ঘুরলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে জাফলং। মানে লম্বা একটা ট্যুর ছিল। তারপর ওখান থেকে জাফলং শহরে ট্যুর করে আমাদের ফিল্ড ট্রিপের মধ্যে ওটা ছিল না, আমরা গেলাম হচ্ছে আহ ইসে খাগড়াছড়িতে গেলাম। খাগড়াছড়িতে গিয়ে ওখান থেকে তারপরে চলে আসলাম কাপ্তাইতে। তো খাগড়াছড়িতে সবচেয়ে ভালো লেগেছে। আর কাপ্তাইতে তো অন্যরকম একটা পরিবেশ, মানে দুদিকে পাহাড়, পাশ দিয়ে একটু কাছে গেলেই হচ্ছে যে কাপ্তাই লেক, সেই লেক আছে। মানে মনোরম পরিবেশ। ওখানে খাওয়া দাওয়া মজা, দুপুরবেলা দুপুরে মানে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে ফুটবল খেলা, সকালে পিটি করা, আসলে খুবই মিস করি আমরা। সাজেক গিয়েছিলাম। মনে হচ্ছে যে সাজেকটা আসলে অন্যরকম একটা দুনিয়া। ওখানে গেলে না গেলে বোঝা যাবে না। কাপ্তাই লেক অন্যরকম একটা জায়গা। তারপরে ডালিয়াতে গেলাম, তিস্তা ব্যারেজ, ওটা অন্যরকম একটা জায়গা। মানে টোটাল একটার সাথে আরেকটা মেলানো যাবে না। আল্লাহ পাক এত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়েছে, না ঘুরলে বুঝতাম না আসলে। ফিল্ড ট্রিপে না গেলে এতগুলো জায়গা ঘোরা হতো না, বুঝতেও পারতাম না। সবকিছু ভালো লেগেছে। আর ফাউন্ডেশন ট্রেনিং তো যেখান থেকে ভিত্তিটা স্ট্রং হওয়ার জন্য, ফাউন্ডেশন স্ট্রং যেন হয়, এই জন্য ফাউন্ডেশন ট্রেনিং খুবই ভালো লেগেছে। আমরা চাই আবার যেতে, যদিও জানি সম্ভব হবে না। আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য শুভকামনা। তারা তো অবশ্যই ফাউন্ডেশন ট্রেনিংটা মনোযোগ দিয়ে করবেন। এই তো, এনজয় করবেন অবশ্যই। হ্যাঁ, আরেকটা এনজয় বিষয় অ্যাড করবেন। করতে চাই, এটা ভাইরা হয়তো এড়িয়ে গিয়েছে। ফাউন্ডেশন ট্রেনিং এ কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকাও পাওয়া যায়, তারপর আবার বিভিন্ন উপহারও পাওয়া যায়। মানে আমি এই জিনিসটার প্রতি খুবই একটা আকৃষ্ট ছিলাম। আমার বড় ভাই 2019 সালে পানি উন্নয়ন বোর্ডে যখন সুপারিশ পায়, তখন দেখছিলাম ভাই বিভিন্ন ড্রেস পাচ্ছে, অনেক সুন্দর টি শার্ট দিচ্ছে, ট্রাউজার দিচ্ছে, অনেকগুলা কেটস দিছে। আমি আবার কেটস এর প্রতি খুব আগ্রহী, কেটস আমার খুব ভালো লাগে কালেকশন করতে। তো এই জিনিসগুলো দেখতাম, খুবই ভালো লাগতো। এই জিনিসগুলো আরো মানে মানুষ তো বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়, ওইটার প্রতি একটা ইয়া থাকে। তা আমার এই জিনিসগুলো খুব ভালো লাগতো। তো একজন কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, পাওয়ার ডিপার্টমেন্ট থেকে পানি উন্নয়ন বোর্ডে কি পরীক্ষা দেয়া যায়? ভাইয়া বলেছে মাহাদি হাসান মেহেদি।
আমাদের এক দাদা আমার ম্যাচের নিচতলায় থাকতো। দাদার নাম যত্ন যত্ন দাদা যত্ন রায়, আমাদের যত্ন রায়। যত্ন রায় দাদা, ঠাকুরগাঁও বাসা ওনার। উনি লাস্ট পানি উন্নয়ন বোর্ডের যেটা নিয়োগ, ওইখানে আর কি আহ, আহ, পানি উন্নয়ন বোর্ডে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছে। যাই হোক, মাইদুল ভাইয়ের ফোনে চার্জ নাই, তো আজকের মতো ভাইকে আপাতত সবার আগে মাইদুল ভাইকে একটু বিদায় জানাচ্ছি। ভাই অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। তো ভাই আপনি আপাতত তাহলে, যেহেতু ফোনে চার্জ নেই, তাহলে ভাই আজকে আপনাকে ধন্যবাদ ভাই। আপনি দর্শকদের একটু উদ্দেশ্যে কিছু বলে আপনি ভাই তাহলে চার্জে দেন ফোন। তোমারও ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য। যারা দর্শক আছে, শিক্ষার্থী আছে, সবার জন্য শুভকামনা। যারা নতুন আছে তারা আশা করি যে দেশকে স্ট্রং করবে, তারাও সামনের দিনে সফল হবে, এই আশা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। তো এ পর্যায়ে আমরা আরো কিছু কমেন্ট নিব। সুবর্ণ সরকার সাবু কমেন্ট করেছে, রিসেন্টলি ডিপার্টমেন্টে নতুন টাইপের ম্যাথ দিচ্ছে বইয়ের, এক্ষেত্রে করণীয় কি? ভাই রিসেন্টলি ট্রাস, তারপরে দেখা যাচ্ছে যে এসএফডি বিএমডির কিছু অন্যরকম একটু ম্যাথ দিচ্ছিল, তো এই টাইপের ব্যাপারে বলতেছে। আমরা দুইজনেরই মতামত নিব এই ক্ষেত্রে। এই তারেক কমেন্ট করেছে ডালিয়া, এটা কোথায়? ভাইয়া ভৌগোলিক ব্যাপারগুলা কিন্তু আমাদের জানা দরকার, কারণ রিসেন্ট রেলওয়ের পরীক্ষাতে এসেছিল ডালিয়া ডালিয়া না কি যেন একটা এসেছিল, যে এটা কোন জলঢাকা 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 জি। আর ডালিয়া তো একটা ব্যারেজ ভাইয়া, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। ডালিয়াটা এটা লালমনিরহাট প্লাস পানি উন্নয়ন করে নীলফামারী দুই আসতে গেলে জায়গাতেই এই হচ্ছে। তিস্তা সম্পর্কে জানতেই হবে ভাই। জি জি জি, হ্যাঁ পানি উন্নয়ন বোর্ডের জন্য একটা খুবই ভালো একটা ইয়ে। পলাশ খান ভাই, তিস্তা ব্যারেজ কোথায়? পলাশ খান ভাই আপনার মানে তিস্তা বাংলাদেশের জিজ্ঞেস করেছিল সবচেয়ে পানি উন্নয়ন বোর্ডের সবচেয়ে বড় কাজের নাম কি, এটা জিজ্ঞেস করেছিল। তিস্তা ব্যারেজ। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা কিন্তু আবার পানি উন্নয়ন বোর্ড যখন ভাইবা হবে এই লিখিত পরীক্ষার পর, তখন কিন্তু আপনাদের হ্যান্ড নোট গুলো আমি চাই, যাতে হ্যান্ড নোট গুলো অ্যাকুমুলেট করে সবার মাঝে দেয়া যায়। ইনশাল্লাহ সেক্ষেত্রে হেল্প করবেন। পলাশ ভাইয়ের কাছে একটা প্রশ্ন। পলাশ খান ডিয়ার ভাই, ভাই আর কি কমেন্ট করেছে, সাজ্জাদ ইসলাম ভাই, আপনার কলিগের হাজবেন্ড সাজ্জাদ ভাই পলাশ ভাইয়ের উদ্দেশ্যে কমেন্ট করেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আপনাদের 2024 ব্যাচের পরবর্তী যারা আছে তাদের ফাউন্ডেশন ট্রেনিং কবে হবে জানা প্রয়োজন। একটু আমার প্রিয় বড় ভাইয়ের কমেন্টের উত্তর দিন। ভাবি বললে আবার মাইন্ড করে, আপু বলতে হয়। আমি যতদূর জানতাম যে আগস্টের দিক হতে পারে, যে সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ, আমরা যতদূর জানি যে এই মাসের লাস্ট অথবা আগস্টের সামনের মাসে হতে পারে, ফার্স্টের দিকে, সামনের মাসের ফার্স্টের দিকে হবে, এতটুকুই জানি। আর সিবাত ভাই, ওই যে ট্রাস সম্পর্কে যে কোশ্চেন করলো না, এটা ট্রাস এবং বিভিন্ন যে এক্সেপশনাল কোশ্চেন, এগুলো দু একটা দেখা যায় যে প্রতি বছর বেশি না, দু একটা চলে আসে। যারা পায় মানে পারবে তাদের তো জন্য তো প্লাস পয়েন্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন বলো ভাইয়া, একটু ক্লিয়ার। হ্যাঁ বলতেছিলাম যে ট্রাস এবং যে এক্সেপশনাল দু একটা কোশ্চেনের কথা মনে বলতেছিল, এগুলো মাঝে মাঝে আর কি আসে, মানে রেগুলার যে আসে এমনটা না। আমি আমি বিভিন্ন এক্সাম দিয়ে দেখেছি যে মাঝে মাঝে আসে এগুলো, যারা পারে তাদের জন্য প্লাস পয়েন্ট। আর আমি শুরুতেই বলছি যে চাকরি পাওয়ার জন্য আপনাকে 100তে পাইতে হবে না। যদি ভালো মার্কস ক্যারি করতে পারেন সেটা আপনার মেরিট লিস্টের জন্য খুবই ভালো। তারপরেও আপনাদের ট্রাস্ট বা এই যে এক্সেপশন কোশ্চেন গুলো আসতেছে, এগুলো সলভ করে রাখা উচিত। কারণ দেখা যাচ্ছে মাঝে মাঝে হুবহু কোশ্চেন দিয়ে দেয়। সেক্ষেত্রে যদি পারেন তো মানে দেখা গেলো যে আপনার জবটা প্রায় কনফার্ম একদম। এই হলো মূল কথা। জি জি, 5 মার্ক 5-10 মার্ক যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা আবারও বলি সবার উদ্দেশ্যে, যে কোনো চাকরি পেতে কিন্তু শতভাগ মার্ক পেতে হয় না। আমি আপনাদেরকে একটা জিনিস বলি,
আমাদের যেটা পরীক্ষা হয়েছিল বিবিএ তে, আমরা 100% 100 মার্কে মানে 100 মার্কের পরীক্ষা হয়েছিল, মোটামুটি 60 প্লাস যারা পেয়েছে তাদের কিন্তু চাকরিটা হয়েছে। রিসেন্টলি আরো একটা উদাহরণ দিই স্পেসিফিক ভাবে, রিসেন্টলি যেটা ভূমি অধিদপ্তরের একটা নিয়োগ গেল, অনেকে কিন্তু 40% মতো মার্ক পেয়েও চাকরি হয়েছে। এটা ডিপেন্ডস করে আর কি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, আর অবশ্যই প্রশ্ন কি রকম হয়েছে তার উপর। আমার কাজিন বাদশা কমেন্ট করেছে, কথাগুলো অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আবারও সাজ্জাদ ভাই ধন্যবাদ জানিয়েছে। তৌহিদ ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মেসের ভাইয়ের বাসা চাঁদপুরে। তাওহিদ ভাই নূর নবী আমাদের ভাইকে ভাই জানিয়েছে যে দেখে ভালো লাগছে পরিচিত মুখদের। নূর নবী তৌহিদ ভাই আমাদের আর কি দেখে জানিয়েছে। এইচ তারেক কমেন্ট করেছে বিবিএ তে পরবর্তী সার্কুলার কবে আসবে? এবছর আপাতত আসার সম্ভাবনা নাই ভাই। তো যাই হোক, আমরা অনেকের কমেন্টের উত্তর নিয়েছি, আমরা আর বেশিক্ষণ হয়তো লাইভে থাকবো না। তবে আমরা এই মুহূর্তে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট আমি কয়েকটি প্রশ্ন দুইজনের কাছেই করব, প্লাস আপনারা আর 5 মিনিটের ভিতরে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমরা শেষের আগে সেটা আপনাদের কাছে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি নূর নবীর কাছে প্রশ্ন করব যে নূর নবী, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি কিছু একটা ধারণা দাও, তোমার মতামত তুমি ব্যক্ত করো। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার কতদিন আগে মেসেজ আসবে বা জানিয়ে দেওয়া হবে, অ্যানাউন্স করা হবে, এইটা আমি জানতে চাই, একজন দর্শক জানতে চেয়েছেন। তো যে কোনো মানে শুধু পানি উন্নয়ন বোর্ড না, যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে অনেকে অনেক কিছু পারে এবং শেষ মুহূর্তে লিখতে পারে না, তারা তাদের হয়তো দেখা যায় যে টাইম ম্যানেজমেন্টের কারণে দু একটা কোশ্চেন খারাপ পড়ে যায় এবং তাদের নামটাও আসে না, অথচ তারা সবকিছুই জানে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, যারা গাজীপুরে আছেন তারা কোচিং এ আসলে কোচিং সেভাবে করার দরকার নেই। আপনারা আপনাদের ডিপার্টমেন্ট এর বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে ডিপার্টমেন্ট নন এগুলো শেষ করেন, আর কোচিং গুলোতে শুধু পরীক্ষা দেন। এখন যেহেতু সামনে অনেক পরীক্ষা, কোচিং গুলোতে পরীক্ষার হয়তো বা নোটিশ দিয়ে দিয়েছে, আপনারা জাস্ট পরীক্ষাগুলো খুব সিরিয়াসলি নিয়ে দেবেন এবং টাইম ম্যানেজমেন্ট যাতে হয় সেভাবে এক্সাম গুলো দেবেন। তাহলে দেখা যাবে যে মূল পরীক্ষায় গিয়ে আপনাদের এই সময়টা নিয়ে আর সমস্যা হবে না। তো মূলত যে কথা, মানে আমি কিন্তু আমার পরীক্ষার আগে যে সায়ন জব কেয়ার প্লাস ইসিএস এবং অন্যান্য জব কেয়ারে এক্সাম দিতাম, খুব মানে এরা কিন্তু খুব ভোরবেলা এক্সাম নিত। তখন কিন্তু আমার ইফতেখার ভাই ছিল রুমমেট, উনিও ঘুম থেকে মানে উঠতো না, প্লাস আমার আরেক রুমমেট ছিল, উনি এখন পিডব্লিউডি তে আছে, সরি পিডিবি তে আছে, আতিক। সেও জানতো না যে আমি এক্সাম দিতে যাইতাম। মানে তারা যখন আমাকে জিজ্ঞেস করতো যে মানে কোথা থেকে আসা হচ্ছে, আমি বলতাম যে গেছিলাম কোথাও প্রাইভেট পড়াইতে বা কোথাও গেছিলাম, এই যা। তো আমার পরামর্শ হলো কোচিং গুলোতে সিরিয়াসলি এক্সাম দেন আর পড়াশোনাটাকে জাস্ট সিরিয়াসলি নিয়ে নেন। এবং আমার অপর যে ভাই বললো যে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন গ্রুপ, মানে এগুলো তো এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার যে ডিপার্টমেন্ট সূত্রগুলো আছে এগুলো যাতে আপনার মুখের সামনে থাকে সেভাবে আপনারা প্রিপারেশন নেবেন এবং ফেয়ারলেস মানে ভয় না পেয়ে জাস্ট এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দেবেন, এটাই কথা। জি, অনেক সুন্দর বলেছো নূর নবী। এখন ভাই পলাশ খান ভাইয়ের কাছে আমি যেতে চাই। পলাশ খান ভাই, দুইটা ব্যাপার, যে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার, আর দ্বিতীয়ত হচ্ছে নূর নবী কি যেন প্রশ্নটা ছিল? আচ্ছা আচ্ছা, এক্সাম এক্সাম মানে এক্সাম সম্পর্কে, যে এক্সামের কতদিন আগে আপনাদের আর কি আপনাদের আচ্ছা, ইয়া করেছিল, মানে অ্যানাউন্স হয়েছিল, এটা এখন পলাশ ভাইয়ের কাছে জানতে চাই। এটা তো এক্সাক্ট খেয়াল নাই, তবে মোটামুটি মনে হয় 21 দিনের মতো টাইম পেয়েছিল, 21 বা 28 দিনের মতো।
বা 28 দিন আগে জানতে পেরেছি যে আমাদের সামনে পরীক্ষা। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যেটা মানে আমি নুরুন নবী ভাই যেটা বলছিল, আসলে আমি নেটওয়ার্কের কারণে শুনতে পাইনি ভালোভাবে। যাক, আমি যেটা বলি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। আপনাদের যে কোশ্চেন ব্যাংক থাকবে, সেখানে যে আপনার ওখানে তো সময় লেখা থাকে যে 1.5 ঘন্টার মধ্যে আপনার কতটুকু 60 বা 50 মার্ক থাকবে, ঠিক আছে, বা 80 নাম্বার থাকবে। তো ওখানে আপনারা হচ্ছে এক্সাম দিলে টাইমটা মোটামুটি কভার করতে পারবেন। আর পরীক্ষার হলে কখনোই উত্তেজিত হওয়া যাবে না, মাথা ঠান্ডা রেখে দিতে হবে। আপনার তখন বলছিলাম যে দুনিয়া সবকিছু আপনি পারবেন এরকম না, আপনি 80-এর অ্যান্সার যে 80 করে আসতে হবে এরকম না। অনেক সময় কোশ্চেন হার্ড হলে অল্প কাট মার্কে অনেকে জব হয়, অনেক সময় ইজি কোশ্চেন হলে অনেক বেশি নাম্বার পেয়েও অনেকের জব হয় না, এরকম হয়। আর হচ্ছে যেটা আপনারা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লেখা আসে যে বাংলাদেশের রাজধানীর নাম কি। হ্যাঁ, তো আপনারা ওইটা লেখার দরকার নাই, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। আপনি এক কথায় যেহেতু 1 নাম্বারের অ্যান্সার কোশ্চেন, অ্যান্সার দিবেন, শুধু ঢাকা লিখে দিয়ে আসেন, টাইম সেভ হবে। এরকম ভাবে অনেক কিছু টাইম সেভ করতে পারেন। অনেকে আছে খাতার মধ্যে ডিজাইন নকশা করে, টাইম চলে যায়। অনেকে অনেক ভালো জানার কারণে, ঠিক আছে, ভালো জানে কিন্তু খুব এক্সাইটেড পরীক্ষার হলে, হঠাৎ করে একটা জিনিস জানা জিনিস মনে করতেছে না, মাথা গরম হয়ে গেছে, সেটা মনে করার জন্য ট্রাই করে। আপনি ওই জায়গাটা ফাঁকা রেখে বা ওই জায়গাটা স্কিপ করেন, নেক্সট যে অ্যান্সার গুলো আছে সেগুলো দেন যেগুলো পারেন। যখন আপনি দেখবেন যে দিতে দিতে অনেক এক্সামে আমি দেখেছি যে 80 নাম্বারের কোশ্চেন আমি 40ও পারি না, ঠিক আছে, কিন্তু দিতে দিতে দেখা গেছে শেষ পর্যন্ত 60-এর অ্যান্সার করে আসছে, এরকম হয়। মানে উন্নয়ন বোর্ডে যেমন আমি ফার্স্টের দিকে যখন ইংলিশে কোশ্চেন দেখলাম আমি বললাম যে হ্যাঁ গেছে। যখন আমি ফার্স্টের দিকে আমি নন ডিপার্টমেন্ট গুলো দিলাম, মাঝখান দিয়ে মিডল দিয়ে ম্যাথ গুলো দিলাম, দেওয়ার পরে লাস্টে আমি দিয়েছি হচ্ছে যে শর্ট কোশ্চেন গুলো ছিল ডিপার্টমেন্ট, সেগুলো দিলাম। তো মোটামুটি টাইম যা পেয়েছি, মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। কোশ্চেন এতটা ইজিও ছিল না, এতটা হার্ডও ছিল না, মোটামুটি একটা কোশ্চেন ছিল। এই জন্য আপনারা বারবার প্র্যাকটিস করবেন, লেখার প্র্যাকটিস করবেন, হাতের স্পিড বাড়াতে হবে, শুধু পড়লে হবে না, পড়ার সাথে লিখতেও হবে, ঠিক আছে। এইভাবে করে আপনারা খুব দ্রুত উত্তরোত্তর যে অ্যান্সার গুলো আছে সেগুলো দিতে পারবেন। আর 80 যে অ্যান্সারে 80 দিতে পারবেন এরকম কোনো ইয়া না, হাইপার হওয়া যাবে না। আমি বারবার বলি মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ঠিক আছে, আর কৌশল করে পড়বেন, অবশ্যই অ্যান্সার গুলো কৌশল ভাবে দিবেন। এই তো। একজন কমেন্ট করেছে যে ভাই লিখতে লিখতে ভুল হয়ে যায়। মাহফুজ ইসলাম মিঠু, আমাদের আরেক রুমমেট মাহফুজ ইসলাম মিঠু কমেন্ট করেছে লিখতে লিখতে ভুল হয়ে যায়, বুঝতে পারি না, এটা কিভাবে কভার করা যায়? পলাশ ভাই, এটা আপনি যদি আমি কোশ্চেনটা বুঝিনি ভালোভাবে। লিখতে লিখতে আচ্ছা, ভুল, উভয়েরই আমি মতামত নিব। তো এই ভাই পানি মুহূর্তে আসছে ভেতরে। ওকে, আচ্ছা তো কোশ্চেনটা কি ছিল বুঝিনি। অনেক পাশে 1000 ভাই লিখতে লিখতে ভুল হয়ে যায়, বুঝতে পারি না, মানে লিখতে লিখতে অটোমেটিক তার মানে ভুল হয়ে যায়, এটা কিভাবে কভার করা যায়? আচ্ছা, সরকারি চাকরি বা যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য আপনার টিকতে হলে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যেখানে স্ট্রং ওখানে বারবার ফোকাস না করে আপনার দুর্বলতা কোথায় আছে সেখানে ফোকাস করতে হবে। আপনি কোন জায়গায় সবচেয়ে বেশি উইক, লিখতে লিখতে আপনি ভুল হয়, কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, এইগুলো তো আপনার বারবার দেখতে হবে, এগুলা খেয়াল রাখতে হবে কোথায় ভুল হচ্ছে। আপনার নোট ডাউন করতে পারেন যে এই জায়গায় আমার ভুল হয়, যেখানে ভুল হয় আপনি ওখানে দাগ দিয়ে রাখেন, বইয়ের মধ্যে দাগ দেন যে এখানে ভুল হচ্ছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমি যেরকম আমার একটা কৌশলের কথা বলি, যে একটা ডেফিনেশন আছে, ঠিক আছে, যেমন ডেফিনেশন আমি যদি বলি যে নদী শাসন কাকে বলে, জাস্ট এইটা বলি, তো নদী শাসন কাকে বলে এই জিনিসটার মধ্যে ধরেন 2 লাইনের আমার এটা ডেফিনিশন, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আমি আটকে যাই যে জায়গাটা আমি পার করতে পারলে পুরাটাই পারবো, ঠিক আছে, বা ওই জায়গাতে আমার ভুল হয়ে যায়, মানে মাঝ পথে আমার ওই পুরা অ্যান্সারটা দিতে গেলে মিডল একটা জায়গায় আমার একটা ভুল হয়ে যায়। তো তখন আমি আইডেন্টিফাই করে রাখবো যে আমার কোথায় ভুল হচ্ছে, আমি বারবার ওই কোশ্চেনের অ্যান্সারের ওই জায়গাটায় আমার বারবার ভুল হচ্ছে, আমি বারবার ইয়ে করবো, ওটা দেখবো, বা একটু পর পর দেখলাম যে ওখানে তো আমার ভুল হয়, ওটা আমি একটু দেখে রাখি। ঘুমাতে যাওয়ার আগে ওখানে আমি ভুল করছিলাম, ওইটা আমি দেখি। তো এই জন্য আপনার দুর্বলতা আগে খুঁজে বের করতে হবে কোথায় আপনি দুর্বল আছেন, তারপর হচ্ছে সফলতা। আগেই যে আপনি সবকিছু পারতেছেন, খুব এক্সাইটেড হয়ে গেলেন এরকম না, কোথায় দুর্বলতা আছে বারবার এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে।
জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন সিফাত ভাই আমি একটু add স করতে চাই এখানে। জি, জি, জি হ্যালো, ভাইয়া, তুমি বলুন। জি, তুমি বলো। এখানে add করতে চাই, সেটা হলো যে আমরা যখন এক্সাম গুলো দেই আমরা কিন্তু দেখা যায় যে অনেক স্টুডেন্টই রিভাইজ দেয় না। রিভাইজ না দেওয়াটা খুবই খারাপ, খারাপ একদম বদ অভ্যাস সেটা। তো আমরা যাতে অন্ততপক্ষে একবার রিভাইজ দিতে পারি এই সময়টুকু আমরা হাতে রাখবো। রিভার্সটা হয়ে গেলে আর এই ছোটখাটো ভুল না হওয়ার সম্ভাবনা বেশি। সর্বোপরি প্র্যাকটিস, আমি মিঠুকে বলবো যে প্র্যাকটিসের বিকল্প নাই, বেশি বেশি প্র্যাকটিস করো। আর নিজের কনফিডেন্স বাড়ার জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও, দরকার হলে নিজ ম্যাচে, মানে আমরা যেটা করতাম, আহ, বন্ধুরা মিলে রুটিন তৈরি করে ম্যাচেই আমরা এক্সাম দিতাম, মানে বিভিন্ন ম্যাচের স্টুডেন্ট আমরা যারা ছিলাম রংপুর পলিটেকনিক বা বাইরের, আমরা একখানে হয়ে আমার রুমে বা অন্য কোনো রুমে এক্সাম দিতাম, আবার এক্সাম হতো সেই লেভেলের হার্ড। তো সেভাবে যদি আমরা এক্সাম দেই তাহলে মনে হয় না যে ভুল থাকবে। আর রিভার্স যদি দেই তাহলে ছোটখাটো ভুল এগুলো সব চোখের মধ্যে চলে আসবে। এই হলো বিষয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা একটা খুব ভালো পয়েন্ট ছিল। শ্রদ্ধেয় বড় ভাই, আমার খুব একজন সহায়ক বড় ভাই, আমার সবসময় ভাই আমার যে কোনো কাজে পাশে থাকে, সোহানুর রহমান সুমন ভাই। ভাই কমেন্ট করেছেন এক্সাম কবে হতে পারে। নুরুন নবী, এক্সাম কবে হতে পারে? আচ্ছা, আপনাদের দুইজনেরই নেটওয়ার্কের সমস্যা, একটু যুক্ত হলে উত্তরটা দিবেন। তৌহিদ ভাই কমেন্ট করেছে, তৌহিদুল ভাই কমেন্ট করেছে, জি সার্কুলারে ইএম উল্লেখ থাকে। জি ভাইয়া, এটা উল্লেখ থাকে। আমি এই সুযোগে কমেন্ট গুলো পড়ে নেই। আব্দুল্লাহ আল মামুন কমেন্ট করেছে, সিভিলে প্রতি বছর সরকারি চাকরিতে কতগুলো লোক নেয়। ভাইয়া, এটা আসলে এমন না যে বিসিএস এর মতো যে প্রত্যেক বছর কতটা পোস্ট ফাঁকা থাকে এগুলা ইয়া করে। আমাদের সরকারি বাংলাদেশের মোটামুটি অলমোস্ট এভরি সেক্টরে সিভিল ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগে। সেই ক্ষেত্রে এটা ভাইয়া স্পেসিফিক ভাবে বলা সম্ভব না। তবে সিভিলের সার্কুলার রেগুলার থাকে, এতটুকু তুমি জেনে নাও। রাকিব আল হাসান কমেন্ট করেছে, আমার পেজ তথা আমার একজন নিয়মিত অডিয়েন্স। সে কমেন্ট করেছে যে আমি রিসেন্ট ডিপ্লোমা শেষ করেছি, 1 সপ্তাহ ধরে গাজীপুর অবস্থান করছি। 1 সপ্তাহ। আচ্ছা, পলাশ ভাইও যুক্ত হয়েছে। একজন কমেন্ট করেছে, একদম বিগেইনার। সে বলতেছে, আমি রিসেন্ট ডিপ্লোমা শেষ করেছি, 1 বছর ধরে, সরি 1 সপ্তাহ ধরে গাজীপুরে অবস্থান করছি। আসলে অনেকেই বলে যে ডুয়েট অ্যাডমিশনে গেলে ডিপার্টমেন্ট ক্লিয়ার হয়। আমার ইচ্ছে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করার। শুরুতে জব প্রিপারেশনে গেলে ডিপার্টমেন্ট ক্লিয়ার করার সম্ভাবনা কতটুকু থাকে ভাই? এই প্রশ্নটি প্রথমত, যেহেতু নুরুন নবী অ্যাডমিশনে গিয়েছিল, এই প্রশ্নটি তাহলে নুরুন নবীর কাছেই করি। আচ্ছা, আমি এখানে অ্যাড করতে চাই, যদি আপনারা মানে ডুয়েট এডমিশনে থাকেন তাহলে জবের মানে ডুয়েট এডমিশনের নির্দিষ্ট কিছু বই থেকে 6টা বা 7টা, কিন্তু আমাদের যদি জব পেতে হয় তাহলে আমাদের মোটামুটি দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টের বই ম্যাথের 11টা বা 12টা, তো বাকিগুলো আমাদের বাদ থাকতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি যদি কেউ ফার্স্ট টাইম ডুয়েট এডমিশনে যায় তাহলে তার ডুয়েট সিলেবাসে যে বইগুলো আছে সেগুলো খুব ভালো কভার হবে, কিন্তু এর বাইরে যে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা যেগুলো জবে মাস্ট ইম্পর্টেন্ট, জিওটেক, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি, যে এগুলো বাদ থাকার সম্ভাবনা থাকে। তো বিশেষ করে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডে কিন্তু এগুলো খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ, এই কয়েকটা সাবজেক্ট আর কি। খুবই খুবই জিওটেকনিক, গুরুত্বপূর্ণ। হাইড্রোলজি, এনভায়রনমেন্ট, এই আর কি। হুম। তো যাই হোক, এটা একটা সুন্দর উত্তর ছিল। মাহফুজ আমাদের তো ধন্যবাদ সেক্ষেত্রে জানিয়েছেন। আমি একটু যোগ করি, মানে আমার পরামর্শ হলো যে গাজীপুরে যে বড় ভাইয়েরা আছে যারা বিভিন্ন সময়ে অনেক ভাইবা দিয়েছে, 4টা 5টা বা 10টায়, অনেকের ক্ষেত্রে 15-20টাও হয়ে গেছে, সে ভাইদের কাছে গিয়ে প্রাইভেট পড়া বা একটা চুক্তিভিত্তিক যে এরকম 6 মাস বা 1 বছরে আমার এই বইগুলো সুন্দরভাবে জব রিলেটেড যেভাবে পড়তে হবে সেভাবে আমার শেষ করে দেন। এবং তার পাশাপাশি তাদের কাছ থেকে এটাও শোনা যায়, ভাই ননটা কিভাবে পড়বো, কোন কোন বই পড়বো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং আমি জাস্ট কোচিংটাকে এখানেই সাজেস্ট করব শুধু পরীক্ষা দেওয়ার জন্য, কোচিংটাতে শুধু পরীক্ষা দিতে যাবেন। এই এক্স্যাক্টলি, আমিও এই জিনিসটা বলি যে কোচিং এর আমার কাছেও সবচেয়ে বেশি গুরুত্ব মনে হয় কোচিং কে, যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। আমি কিন্তু কোচিং সাপোর্ট করি না, কারণ কোচিং এর চেয়ে
তোমরা যদি কোনো বড় ভাইয়ের প্রপার গাইডলাইন পেয়ে পড়ো, সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা অনেক দ্রুত হবে। আর চাকরি পাওয়ার জন্য কোচিং কিন্তু এসেনশিয়াল বা ম্যান্ডেটরি না। পলাশ ভাই কিন্তু কোনো কোচিং করে নাই, পলাশ ভাই কিন্তু নিজে পড়াশোনা করছে, কিন্তু ভাইকে কিন্তু কারো একটা গাইডলাইনে বা কারো পরামর্শ নিতে হয়েছে, এটা ঠিক। তবে এই জিনিসটা তোমরা বুঝে নিবা দ্রুত আসলে। দ্রুত সফলতা পেতে গেলে মেন্টর যার যত ভালো, মানে দিক এক্স্যাক্টলি নির্দেশনা এই ক্ষেত্রে মানে একটু দিক নির্দেশনা যে দেবে আর কি। যদি যে মানে কোনো বড় ভাই হোক বা জব করতেছে, যদি তার দিক নির্দেশনায় কেউ আগায় তো খুব দ্রুত আর কি সে হয়তো বা সফল হবে, আমার যেটা মনে হয়। পলাশ ভাই এবার আমি কোচিং এ পড়িনি, ঠিক আছে? তো আমি যখন আপনার কথাগুলো একটু শোনা যাচ্ছে। জি ভাই। আমি যখন শেষের দিকে তুমি 1 নম্বর রুমটা খোলা আছে, দেখলাম যে আমার আসলে ছোট ছোট কিছু ভুল হয়। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য কথাটা হয়তো ছোট ছোট কিছু ভুল হয়, যে ভুলগুলোর অ্যান্সার আমি কারো কাছে পাই না বা কেউ আমাকে দেয় না। তখন আমি একটা কোচিং এ, অনলাইন কোচিং এ যুক্ত হয়েছিলাম, কিন্তু সেই কোচিংটা আমি শেষ করতে পারিনি। পরে ওনার থেকে ভিডিও, ওনার যে কোচিং এর যে ভিডিও গুলো আছে গুগল ড্রাইভে, সেই ড্রাইভের আমি নেওয়ার পরে আমার যেই চ্যাপ্টার গুলো আমার যেখানে যেখানে প্রবলেম ছিল ওখানে ফাইন্ড আউট করে ওখান থেকে আমি মোটামুটি ক্লিয়ার হয়েছিলাম। তো একটা পর্যায়ে হয়তো বা কারো গাইডলাইন দরকার হতে পারে, বড় ভাই বা যার কাছে কোচিং করবেন বা এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? কারো না কারো গাইডলাইন দরকার হবে, কারণ আপনি সব তো পারবেন না, কিছু কিছু জায়গায় আটকে যাবেন, যেগুলো কাউকে না কাউকে দেখাতে হবে, বোঝাতে হবে, নিজে নিজে বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কোচিং বা এটা শেষ দিকে আপনি ট্রাই করেন, দেখেন কি হয়। আর এক্সাম দেন, হ্যাঁ এক্সাম দিলে আপনার কোথাও প্রবলেম আছে এটা ফাইন্ড আউট করতে পারবেন। জি ভাইয়া, ধন্যবাদ সুন্দরভাবে ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার জন্য। একজন কমেন্ট করেছে মোয়াজ্জেম হোসেন, সরকারি চাকরির ক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট এনআইডি তে নামের ভুল থাকলে এটা কতটা প্রভাব ফেলে? এটা পুলিশ ভেরিফিকেশনে প্রভাব ফেলতে পারে। এটা কি ধরনের ভুল এটা ডিপেন্ডস করতেছে। তোমাকে একটা জিনিস বলি, তোমার যদি সার্টিফিকেট গুলাতে সবগুলাতে এক থাকে, এনআইডিটা তুমি সুন্দরভাবে, এনআইডিটা সংশোধন করা তুলনামূলক সহজ। তুমি ঢাকা নির্বাচন কমিশন অফিসেই এটা ঠিক করে নিতে পারবা ভাইয়া। আর বিস্তারিত যাতে আমাকে ইনবক্সে নক দিও। আবেদিন হোসেন কমেন্ট করেছে পানির এক্সাম কি বুয়েটে নিবে? জি বন্ধু, বুয়েটে নিবে। এইখানে আরেকজন কমেন্ট করেছে, আচ্ছা আমার সম্মানিত দুই অতিথি, বুয়েট প্যাটার্ন যেহেতু এটা হতে যাচ্ছে খুব সম্ভবত, সেই হিসাবে একজন কমেন্ট করেছে বিজয় চন্দ্র দে, যে ননের উপর কেমন গুরুত্ব দিতে হবে। এটা আমি দুইজনের কাছেই শুনবো। প্রথমত আবারও পলাশ ভাইয়ের কাছে শুনতে যাচ্ছি, ননের গুরুত্ব তারা কি রকম দিবে। ক্ষেত্রে নন বলেন আর ডিপার্টমেন্ট বলেন, দুটাতেই ডিপার্টমেন্টের থেকে সাবজেক্ট বেশি আমার মনে হয়। ডিপার্টমেন্টটাকে গুছিয়ে একটা বই হিসেবে ধরি, তাহলে ডিপার্টমেন্ট একটা আলাদা একটা ব্যাপার, আর হচ্ছে নন হচ্ছে আলাদা ব্যাপার। এই ক্ষেত্রে ননের জন্য টাইম রাখতে হবে। ওই যে আমি ফার্স্ট থেকে বলেছিলাম যে কিভাবে কিভাবে নন গুলো শেষ করব। কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না ভাই, একটু যদি কাইন্ডলি দেখবেন। এখন বোঝা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাই, বলেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে ননের দিকে গুরুত্ব দিতে হবে। আর চাকরি পরীক্ষায় নন ডিপার্টমেন্ট দুটোই ভালো করে। তো আমরা জেনারেল পরীক্ষা দিচ্ছি না, আমরা দিচ্ছি হচ্ছে টেকনিক্যাল যে এক্সাম গুলো দিচ্ছি। তো সেক্ষেত্রে ননের জন্য আপনার ওই যে ফার্স্টের দিকে বলছিলাম যে আপনি ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট গুলো হচ্ছে ভালোভাবে পড়বেন, যেটা ভালো লাগবে সেটা আগে পড়বেন। আর আমাদের ডিপ্লোমা কমপ্লিট করে স্টুডেন্টের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে ইংলিশের জন্য আমরা একটু বেশি যত্ন নিতে হবে। যেইগুলো আসে যেমন প্রিপোজিশন বা তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, ইডিয়ম ফ্রেজ, এগুলা যেগুলো আছে ইম্পর্টেন্ট সকল পরীক্ষা আসে, এগুলো আগে আগে শেষ করবেন। তারপর লেস ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো পরে আস্তে আস্তে করবেন। মানে সামনের পরীক্ষা আসতেছে, আপনার ইম্পর্টেন্ট গুলো শেষ করেন।
আর সবই পড়তে হবে, বাদ দেওয়া যাবে না কিছুই। এভাবে পড়বেন, সময় দিয়ে পড়বেন, বারবার রিভিশন দিবেন। ওই ভাই বলছিল একটু আগে যে রিভিশনের কোনো বিকল্প নেই, বিকল্প বারবার রিভিশন দিতে হবে। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে চেষ্টার নামে কিন্তু রিজিক, ঠিক আছে? প্রচুর চেষ্টা করতে হবে। আর বারবার আপনার রিভিশনের কথা আমি বারবারই বলছি, রিভিশন দিবেন, কোথায় সমস্যা আছে ফাইন্ড আউট করবেন। আর কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কোন পরীক্ষায় কোন কোশ্চেন আসে, বিগত সাল প্লাস হচ্ছে বিগত সালের লাস্ট যে এক্সাম হয়েছে সেগুলো কিভাবে কিরকম পরীক্ষায় কি কোশ্চেন আসে এগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবেন। ইনশাল্লাহ চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন যে হ্যাঁ, উত্তম রিজিক দাতা হচ্ছে আল্লাহ। এই তো। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ সবারই চাকরি হবে যদি আমরা সঠিকভাবে লেগে থাকি। আর ভাইয়ের কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে আমার কাছে। নূর নবীর কাছে এই ব্যাপারে মন্তব্য চাইবো যে নন ডিপার্টমেন্টে তারা কিরকম গুরুত্ব দিবে। সরি, জি যেহেতু এক্সামটা বুয়েট নিচ্ছে, তো আমরা আমাদের যে বুয়েটের গতানুগতিক কোশ্চেন হয় যে 40, 60, 60, 40, দেখা যাচ্ছে আমাদের ডিপার্টমেন্ট মেবি 40 থাকবে আর নন ডিপার্টমেন্ট 60 থাকবে। তো সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে জেনারেল ম্যাথটা ছিল না, কিন্তু সাবদের যে থাকবে না এমনটা কিন্তু না। তো সেক্ষেত্রে আমরা বুয়েটে এক্সাম দেওয়ার আগে ননের যেরকম প্রিপারেশন নেই, জেনারেল ম্যাথ থেকে শুরু করে ইংলিশ, সাধারণ জ্ঞান, এরপরে আন্তর্জাতিক, আমরা ঠিক মানে বুয়েট প্রিপারেশন নিয়েই সেখানে যাব। অ্যাসিস্ট্যান্টের জেনারেল ম্যাথ আসেনি বলে যে সাবদেরও আসবে না, বিষয়টা এমন না। যদি চলে আসে তাহলে তো সমস্যা। সেক্ষেত্রে প্রিপারেশন নিয়ে একদম এক্সাম সেন্টারে আমাদের যাওয়া উচিত। আর ননের বিষয়টা হলো যে বুয়েট যেভাবে নন করে, বুয়েটের যে প্যাটার্ন সেটা ফলো করলে বেস্ট হবে। এক্স্যাক্টলি, আমিও একমত জ্ঞাপন করছি। আর রাকিব আবারও আমাদের ধন্যবাদ জানিয়েছে, স্বাগতম ভাইয়া। আর সত্যি বলতে আমি গাজীপুরকে অনেক মিস করতেছি, গাজীপুরের অনেকে কমেন্ট করছো। আমি ইনশাআল্লাহ আগামী শুক্র শনিবার ইনশাআল্লাহ গাজীপুরে থাকার ট্রাই করব। গাজীপুরকে অনেক মিস করি, ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে। যাই হোক, আমরা এই মুহূর্তে আবারও আমি একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পলাশ ভাই অনেক ব্যস্ত থাকে, পলাশ ভাইকে 8টা 9টা পর্যন্ত অফিস করতে হয়। পলাশ ভাই অফিসেই আছে কিনা জানি না, উনি প্রচন্ড গরমে দেখা যাচ্ছে যে ওনাকে অনেক গরম লেগেছে। তারপর নূর নবী উনি আবার নূর নবী আছে, রাস্তায় আছে এয়ারপোর্টের কাছাকাছি, সে তার স্যারকে নির্বাহী প্রকৌশলী মহোদয়কে বিমানবন্দরে ড্রপ করে সে সেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। ভাই, আপনাদের ডেডিকেশনের জন্য আমি তথা আমাদের চাকরি প্রত্যাশী যারা এই আজকের লাইভটি দেখছে, আপনাদের হৃদয়ান্তিক ধন্যবাদ আপনাদেরকে ভাই। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা অলরেডি 1 ঘন্টা 40 মিনিট অতিক্রম করেছি। শেষ পর্যায়ে সর্বশেষ মুহূর্তের প্রিপারেশন সম্পর্কে আমাদের যারা সর্বশেষ মানে আমরা তো কাউন্ট ডাউন করছি যে অল্প কিছুদিন পর পরীক্ষা হবে। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমি পলাশ ভাইয়ের কাছে জানতে চাইবো শেষ মুহূর্তে তারা কিভাবে মেন্টালি প্রিপারেশন নেবে, কিভাবে তারা পড়াশোনার প্রিপারেশন নেবে। একটা মানসিক প্রিপারেশন তো আছে, আর একটা পড়াশোনার প্রিপারেশন। আমি দুটো সম্পর্কেই পলাশ ভাইয়ের কাছে জানতে চাইবো। আচ্ছা, বারবার বলছিলাম কোশ্চেন অ্যানালিসিস এর ব্যাপারে, যে ব্যাপারটা আমি বলেছিলাম যে আপনার কোশ্চেন অ্যানালিসিস এখন থেকেই কোশ্চেন অ্যানালিসিস শুরু করে দেন। পরীক্ষা আগামী মাসে হোক, তারপরের মাসে হোক, পরীক্ষা তো হবেই। তো কোশ্চেন অ্যানালাইসিস করেন আপনারা, কি টাইপের কোশ্চেন লাস্ট পরীক্ষায় আসছে, ডুয়েট কি টাইপের কোশ্চেন করে, সেই কোশ্চেন গুলা আপনারা হচ্ছে, যেমন বাংলাদেশ বিষয়ে বলি, বারবার আমি বলি আমার একটা খুব ভালো লাগার একটা সাবজেক্ট, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে। তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে ধরেন একটা কোশ্চেন, সাপোজ আমি যে ওখান থেকে আসে এরকম বলতেছি না, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসে, বিগত সালে দেখেছেন 3টা সালের মধ্যে 2বারই আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে রাখেন যে হ্যাঁ, বাংলাদেশ বিষয়গুলো থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে কোশ্চেন আসে। তারপর বাংলাদেশের 7জন বীরশ্রেষ্ঠ আসে, ঠিক আছে। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যদি ধরেন ওয়াইসি থেকে আসে, নোট ডাউন করে রাখেন, আমি সাপোজ আর কি বলছি। তারপরে হচ্ছে আপনার আরো যেই সার্ক থেকে আসতে পারে, তারপরে আরো যেই সংস্থাগুলো আছে, বড় বড় সংস্থাগুলো আছে, সেখান থেকে আসতে পারে, ঠিক আছে।
তো এইভাবে আপনি কোন ম্যাথটা বেশি আসে, জিও টেকনিক্যাল থেকে আসে, তারপরে হচ্ছে বালির এফএম থেকে আসতে পারে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে আসতে পারে, এনভায়রনমেন্টাল থেকে আসতে পারে, এগুলো আপনি নোট ডাউন করে ওখান থেকে পড়া শুরু করেন। আগে তো পড়া হয়েছে, এখন এগুলা রিভিশন দিতে থাকেন, কিভাবে ভালো করা যায়, কি টাইপের কোশ্চেন গুলা বারবার আসে, কিভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিলে আপনি পারবেন। ঠিক আছে, কনফিডেন্স আনার জন্য আপনি কিছু এক্সাম দেন, পরীক্ষা দেন, অনলাইনে দিতে পারেন, বা ওই যে আপনার যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকের অ্যান্সার গুলো না দেখে আপনি ওখান থেকে পরীক্ষাগুলো দিতে পারেন। এইভাবে দিয়ে আপনার মানে যেটা বলে শানিত করা, আপনার প্রিপারেশনটা শানিত করতে পারেন, আর রিভিশন দিতে হবে। ব্যাপারটি বুঝতে পেরেছি। ভাইয়ের কথায় যেটি বারবার এসেছে, বা আমারও যে এটার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, যে কোয়েশ্চেন অ্যানালাইসিস ব্যাপারটি বারবার বলেছে, আপনারাও এটি করবেন। সেই সাথে আমি এখন অনুষ্ঠানের এই মুহূর্তে নূর নবীর কাছে চলে যাব। নূর নবী, আমাদের পরীক্ষার্থী ভাই যারা আছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই সাথে তারা পরীক্ষার আগে, পরীক্ষার পূর্বে, পরীক্ষার সময় মানসিকভাবে কিভাবে নিজেদেরকে সজাগ রাখবে, যাতে পরীক্ষাটি সুন্দরভাবে দিয়ে তারা আসতে পারে, এই সম্পর্কে তোমার কাছে আমি জানতে চাইবো আর কি। আচ্ছা, আমি প্রথমে বলে যে আমাদের নন এবং ডিপার্টমেন্ট দুটা মিলেই আমাদের কোশ্চেন হবে 30-40, মোটামুটি 70 বা 100 মার্কের পরীক্ষা হবে। তো আমার কাছে কিছু মানে ডিপার্টমেন্ট কোন বইয়ের কোন ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বা পানি উন্নয়ন পার বা অন্য কোনখানে আসতে পারে, এবং ননের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, আমার কাছে এগুলো আছে। তো আমি সিফাত ভাইকে দিয়ে দেব, উনি মানে আপনাদের যার যার দরকার হয় আপনি মানে সিফাত ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারেন। আর এক্সাম মানে অ্যাজ ইউজুয়াল আর কি, মানে সম্পূর্ণ ফ্রেশ মাইন্ড নিয়ে এক্সামে যাইতে হবে। এবং আমি প্রথমে একটা কথা বলছি যে কোশ্চেন পেপারটা পড়তে হবে, যে কোশ্চেনে কি চাইছে, শেষ পর্যন্ত কি চাইছে, এখানে কি কেজির জায়গায় পাউন্ড চাইছে, না পাউন্ডের জায়গায় কেজি চাইছে, না ইঞ্চির জায়গায় সেন্টিমিটার চেয়েছে। আমাদের দেখা যায় যে ম্যাথ মানে মোটামুটি সব একই। আমরা যারা মানে এক্সট্রা পড়াশোনা করি বা অনেক নেই, তারা দেখা যায় যে অর্ধেকটা কোশ্চেন পড়েই অ্যান্সারটা দিয়ে আসলাম, দেখা গেল যে শেষের দিকে আমাদের না, আমাদের তো ম্যাথ ঠিকই আছে কিন্তু কেজির জায়গায় আমাদের পাউন্ড চাইছে, এই জায়গায় আমাদের 10 মার্ক ভুল হলো বা 5 মার্ক ভুল হলো। তো মানে যে কোনো এক্সামের ক্ষেত্রে এই 10 মার্ক মানে 10 মার্ক বা 5 মার্কে আমাদের চাকরি আর কি ডিফাইন করে। তো আপনারা আসলে নিয়মিত যে যার ধর্মে আছেন, হয় হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যেই হন না কেন, আর গাজীপুরে যে বিষয়টা, গাজীপুরে যারা থাকে, আমরা পলিটেকনিকে যেভাবেই থাকি না কেন, যে লেভেলে থাকি না কেন, গাজীপুরে গেলে আমরা 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে আমাদের আচার ব্যবহার, ছোট ভাই বড় ভাই সেভাবেই মানে মেনটেন হয়। তো ধর্মীয় কাজগুলো করলে আমাদের মাইন্ড অলওয়েজ ফ্রেশ থাকে এবং আল্লাহর প্রতি একটা বিশ্বাস থাকে। তো দেখা যায় যে আপনারা যারা অনেক আগ থেকেই প্রিপারেশনে আছেন, এবং অনেক ক্ষেত্রে আপনাদের নোটস করা আছে, এবং গুরুত্বপূর্ণ সূত্র বা ম্যাথ গুলো আপনাদের জানা আছে, যে এই ম্যাথ আমার মনে থাকে না বা আমার আবার দেখতে হবে। তো আপনারা সেই কাজগুলো করতে পারেন। আপনাদের যে টিক চিহ্ন দেওয়া বা মার্ক করা যে জায়গাগুলো ছিল, ওগুলো আপনারা রিভাইজ করতে পারেন। আর হলো যে সিলেবাসটাকে এখন আর বাড়ানোর দরকার নেই, যা পড়ছেন ওটাকেই বারবার রিভাইজ দেন। যারা গাজীপুরে আছেন, বিভিন্ন কোচিং সেন্টারে এক্সাম দেন, অনলাইনে এক্সাম দেন, অফলাইনে এক্সাম দেন, নিজের কোচিং এ বন্ধুরা মিলে এক্সাম দেন, এবং নিজের কনফিডেন্সটা নিয়ে আসেন। সর্বোপরি যখন এক্সাম দিতে যাবেন বা ওখানে বসবেন, ফ্রেশ মাইন্ড থাকবেন, যে রিজিকের উপর, নিজের কপালের উপর, নিজের প্রিপারেশনের উপর একটা ভরসা রাখবেন। দেখবেন যে আপনার যদি রিজিক প্লাস আপনার পরিশ্রম মানে এক হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। অনেক সময় দেখা যায়, আমি অনেক ভাইদের দেখেছি অনেক পড়াশোনা করছে কিন্তু তাদের হচ্ছে না আর কি। এবং দেখা মানে যাচ্ছে যে ওদের অনেক পর হয়, আবার দেখা যায় যে কোনো ভাই আছে বা কোনো স্টুডেন্ট আসার পর পরে তাদের জব হয়ে গেল। এগুলো আসলে রিজেক্ট। হ্যাঁ, পরিশ্রম কিন্তু কেউ কম করে না। তো সেক্ষেত্রে বলবো যে সিলেবাস এখন অতটা বাড়ানোর দরকার নেই, যে যা পড়ছেন তার মধ্য থেকেই রিভাইজ দেন বারবার, আর জাস্ট ফ্রেশ মাইন্ডে এক্সামটা
দিয়ে আসেন। জি ইনশাআল্লাহ। আমরা যারা পরীক্ষার্থী ভাইরা আছে, আমার আজকের ২ সম্মানিত অতিথি সর্বশেষ যে মন্তব্যটি করেছে, আমরা ইনশাআল্লাহ এই দুটি পালনের চেষ্টা করব। আর যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করে দিব। তার আগে কিছু বলে রাখি। আজকে আমাদের সম্মানিত ৩ জন অতিথি অনেক কষ্ট করে তারা তাদের অফিস টাইমের পর মাইদুল ভাইয়ের ক্ষেত্রে বিশেষ করে বলতে চাই, তিনি আজকে তার অফিসেই থাকবেন। এই আরকি। আমাদের এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য তার বাড়িতে নেটওয়ার্ক পায় না। অফিসেই থাকবে। পলাশ ভাইও অনেক সে এখানে বিদ্যুৎ নাই, দেখা যাচ্ছে প্রচন্ড গরম। এদিকে অবশ্য ভাইও অনেক কষ্ট করলো। নূর নবী বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই জিনিসটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যেসব ভাই ব্রাদাররা সামনে চাকরির পরীক্ষা দিবে, আনুমানিক পানি উন্নয়ন বোর্ডে এপ্লাই তো ন্যূনতম ১৪-১৫,০০০ তো হবে আশা করি। ১৫-১৬,০০০ হবে, এতগুলো ১৫-১৬,০০০ হবে। জি, এতগুলো মানুষ তাকিয়ে আছে পানি একটা চাকরির জন্য, ৬৬টা বা ৬০টার মতো পোস্ট। তো এই আমার মনে হয় যে এই কথাগুলো শুনলে তারা একটু হলেও ইন্সপায়ারেশন পাবে। মানে ওভারঅল যেমন আমরা যেরকম বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম, তেমনি তাদের সুযোগ সুবিধা, চাকরির সুযোগ সুবিধাগুলা নিয়ে আলোচনা করলাম। আরো স্পেশাল কি কি সুবিধা পেয়েছে, এরকম ওভারঅল জিনিসটা নিয়ে আলোচনা করলাম। অনেকের হয়তো কমেন্ট ঠিকঠাকভাবে পড়তে পারিনি। তো এই জন্যই সবার কাছে দুঃখ প্রকাশও করছি যদি এরকম কোনো মিস হয়ে থাকে। আর সামনে আমরা প্রত্যেকটা পরীক্ষাতে ইনশাআল্লাহ এরকম আমাদের পরিচিত ভাই ব্রাদার যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে, তাদের আমরা লাইভে আনার চেষ্টা করব। আর পানি উন্নয়ন বোর্ডের যারা আবার যখন লিখিত পরীক্ষার পর তখন ভাইবা হবে, সেই ক্ষেত্রে আমি আবারও পলাশ ভাই, তারপরে নূর নবী, সবার কাছে ভাইবা রিলেটেড সাজেশন আশা করছি, যাতে এগুলা আমরা আমাদের যারা পরবর্তী চাকরি প্রত্যাশী যারা তাদের মাঝে যাতে দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। আর আমার এখানে পরবর্তীতে ইনশাআল্লাহ ডুয়েট অ্যাডমিশন রিলেটেড একটা লাইভ করব। তারপরের লাইভ গুলো ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরে চাকরি পাওয়া ভাইদের সফলতার গল্প নিয়ে একটা কিছু লাইভ হবে ২ পর্বে। এবং তারপরে যারা কর্পোরেট জব করতে ইচ্ছুক, আমার অডিয়েন্স যারা আছেন, কর্পোরেট জব নিয়ে এক ভাই আমি একজন অতিথিকে ম্যানেজ করেছি, ইনশাআল্লাহ কর্পোরেট জব নিয়ে আলোচনা হবে। যাই হোক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠান শেষ করে দিব। পলাশ ভাই, মাইদুল ভাই তথা আমার রুমমেট নূর নবী ভাই, সবাইকে আমি হৃদয়ান্তিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে এভাবে কষ্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই সর্বশেষ আপনাদের ২ জনের কাছে ২ জন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে তথা আজকের প্রোগ্রাম নিয়ে কিছু মন্তব্য করে আজকে আমরা বিদায় নিব। তো ভাই পলাশ ভাই। আচ্ছা, আজকে অনুষ্ঠানে আর কি থাকতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে। আমরাও চাই যে আপনারাও নেক্সটে এরকম ভাবে সামনে যারা পরীক্ষা দিবে তাদেরকেও ইন্সপায়ার করবেন। আর আরেকটা বলতে ভুলে গিয়েছিলাম যে এমসিকিউর ব্যাপারটা একটু মানে শেষ বেলা এমসিকিউ এক কথায় প্রকাশ করবেন, মানে এক কথায় যে উত্তর আছে সেইভাবে পড়বেন, তাহলে এমসিকিউটা হলো। আর হচ্ছে আপনার এক কথায় যে যখন এমসিকিউ টাইপের থাকবে না তখন অ্যান্সার দিয়ে আসতে পারবেন, এইভাবে পড়ে আসবেন। আর হচ্ছে এই অনুষ্ঠান থাকতে পারে খুবই নিজেকে ভালো লাগছে, নিজের ভাগ্যবান মনে করছি। আর আশা করি সামনে আপনারাও থাকবেন, দিক নির্দেশনা দিবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি। এবং আপনাদের জন্য কিছু যদি আমাদের কিছু সময়ের কারণে আপনারা উপকৃত হন, সেটা আমাদের কাছে খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং নিজের জন্য নিজে দোয়া করবেন আল্লাহর কাছে। সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে হচ্ছে কিভাবে ভালো করা যায় দোয়া দুরুদ পড়ে তারপরে হচ্ছে আপনারা স্টাডি শুরু করবেন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আপনাদের উত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ ভাইকে। ভাইয়ের সেখানে হয়তো ইলেকট্রিসিটি চলে গিয়েছে বা কোনো কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন। তো আজকের ভাই তাহলে আজকে এই মুহূর্তে ভাই বিদায় নিলেন আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে। ভাইকে ধন্যবাদ। এই মুহূর্তে নূর নবীর কাছে সর্বশেষ জানতে চাইবো আজকের প্রোগ্রাম এবং সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলো।
ধন্যবাদ ভাই আমাকে আসলে লাইভে সংযুক্ত করার জন্য। আমার এই সংক্ষিপ্ত সময়ে যদি যারা অনুজ আছেন বা আমার যারা সিনিয়র আছেন যদি উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। তো সর্বশেষ সবার জন্য দোয়া থাকলো, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান, নিজের মেধা সময়কে প্রপার ইউটিলাইজ করেন। যদি আপনাদের এখন যে সময়টা আছে এই সময়টাকে যদি আপনারা প্রপার ইউটিলাইজ করেন তাহলে আমার মনে হয় না যে কোথাও কেউ আটকাবে। ইনশাল্লাহ সবাই যদি শেষ পর্যন্ত লেগে থাকে ইনশাল্লাহ সবারই জব হবে। আহ, আর যদি পরবর্তীতেও কোনো কোশ্চেন থাকে বা কোনো দরকার পড়ে তাহলে শ্রীপাদ ভাই অথবা আমাকে অথবা যে ভাইয়েরা সংযুক্ত ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। তুমি তাহলে অনেক কষ্ট করলা ভাই, বাইরে দাঁড়িয়েছিলা। তো এখন তাহলে ঠিক আছে, বিদায় নেওয়ার পালা। তো এই শেষ পর্যন্ত অনেকেই আমাদের সাথে যুক্ত ছিল পুরো প্রোগ্রাম জুড়ে। আমাদের যারা দর্শক রয়েছে, আমাদের যারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনলেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করছি যাতে আমাদের কথা তথা আপনার কাজ, আপনার আমল, আপনার পড়াশোনা, আপনার পরিশ্রম যাতে সফল হয়। আপনার সফলতার জন্য আমরা দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো গাজীপুরে ইনশাআল্লাহ আমি আগামী শুক্রবারে যাওয়ার চেষ্টা করব যদি ছুটি বা মানে মানে কোনোভাবে ম্যানেজ করতে পারি। ইনশাআল্লাহ সবার সাথে সরাসরি কথা হবে যারা গাজীপুরের ভাই ব্রাদার রয়েছে। অনেকের কমেন্ট যদি পড়তে না না পারি না বা আসলে আমার আমি কথায় আমি মানে গাড়ির ভেতরে আচ্ছা, নূর নবীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সর্বশেষ আমি একটা কথা বলবো, যে যদি আমার কথাবার্তায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। আর পরবর্তীতে এ ধরনের প্রোগ্রাম আমি নট অনলি জব প্রিপারেশন রিলেটেড বাট অলসো ডুয়েট অ্যাডমিশন রিলেটেড এবং কর্পোরেট জবে কিভাবে আমরা ভালো করতে পারি ওভারঅল আরকি একটা মানে ব্যাপার নিয়ে আপনাদের বিভিন্ন যদি কোনো পরামর্শ থাকে সেই সাথে আপনাদের কি দরকার, কিরকম ফেসিলিটিস দরকার, কিরকম পরামর্শ পেলে আপনাদের ভালো হবে। যেমন এই যে রিসেন্ট সিভিলদের নিয়ে সিভিল ইঞ্জিনিয়ার আমাদের ৩ জনকে নিয়ে লাইভ করলাম। সামনে আপনারা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আমাকে দেখছেন, আমাদের লাইভ দেখছেন, অনুষ্ঠান দেখেন, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছেন তারা যদি বলেন যে যে প্যাটার্নে আপনাদের দরকার ইনশাআল্লাহ সেটা নিয়ে করা হবে। আর পিজিসিবি তে যাদের ভাইবা আছে তাদের জন্য একটা সুখবর রয়েছে। ইনশাআল্লাহ আমরা পিজিসিবির ভাইবা নিয়ে পিজিসিবি তে ৪ ডিপার্টমেন্ট সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এই কয়েকজন ডিপার্টমেন্টের ভাই যারা পিজিসিবি তে চাকরি করে তারা লাইভে আসতে ইচ্ছুক। তো ইনশাআল্লাহ পিজিসিবির ভাইবা রিলেটেড একটা স্পেশাল লাইভ হবে। আর পানি উন্নয়ন বোর্ডে যখন লিখিত পরীক্ষায় আপনারা টিকবেন আপনাদের জন্য আবার পুনরায় একটা লাইভের ব্যবস্থা। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের সাজেশন কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডের একটা স্পেশাল সাজেশন অলরেডি আমার পেজে দিয়ে দিয়েছি। আপনারা নিজেরা সেটা ফলো করবেন, আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে সেটা শেয়ার করবেন। আর যারা আমার লাইভ সবসময় দেখেন এই লাইভটা আপনারা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আপনি তথা আপনার বন্ধু-বান্ধব যাতে উপকৃত হয় এটি কামনা করব। সেই সাথে মানে আমার সবচেয়ে এই ক্ষেত্রে ভালো লাগে যে আমার কথায় আমাদের এই কার্যক্রমগুলোতে যদি আপনারা ন্যূনতম উপকৃত হন এটাই আমাদের কাছে সফলতা। তো আজকের লাইভ আর দীর্ঘায়িত করব না। চঞ্চল একজন কমেন্ট করেছে সিলেবাসটা দিয়েন। ভাইয়া আমার পেজে আপনি পেয়ে যাবেন সিলেবাসটা। একটু কষ্ট করে পেজে পানি উন্নয়ন বোর্ডের সাজেশন হিসেবে খোঁজ নিয়েন। ১৩ জন যেই ভাই ১৩ জন শেষ অবধি এখন অবধি আছেন, শুরুতে আমরা ৭০ জনও পেয়েছি একসাথে। আপনাদের প্রতি আমার হৃদয়ান্তিক কৃতজ্ঞতা ভাই। ইনশাআল্লাহ গাজীপুরবাসী যারা আমাকে আজকে লাইভে দেখছেন ইনশাআল্লাহ শুক্রবার হয়তো এনটিএসসি এর পরীক্ষা, আমি শনিবারও গাজীপুরে স্টে করার চেষ্টা করব। দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।